শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখেন আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের দ্বিতীয় অংশটা পড়ব। আজকে আমাদের ম্যাথ শুরু হবে, আমরা 55 পর্যন্ত করছিলাম না, আজকে শুরু হবে 65 নাম্বার থেকে, তো 65 থেকে শুরু হবে। ওয়ালাইকুম সালাম ভাই। দেখেন 65-এ বলা হচ্ছে যে সুজাতা invested 7500 at simple interest at 11% per annum. She further invested some amount at simple interest at 15% per annum. Total interest earned at the end of the year became 12% per annum. Find the amount invested at the rate of 15% per annum. বলতেছে যে সুজাতা 7500 টাকা 11% হারে বিনিয়োগ করে, আর আরও কিছু টাকা সে 15% হারে বিনিয়োগ করবে। বলা হচ্ছে যে এক বছর শেষে যদি সে গড়ে বা এক বছর শেষে যদি সে ওভারঅল 12% টাকা ইন্টারেস্ট পায় বা সুদ পায়, তাহলে 15% হার সুদে সে কত টাকা বিনিয়োগ করেছিল এটা আমাকে বের করতে হবে। 15% হার সুদে সে কত টাকা বিনিয়োগ করছিল এটা আমাকে বের করা লাগবে। তো খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যে এই যে 7500, এই 7500 টাকা ইনভেস্ট করে সে 11% রেটে, আর 15% রেটে সে কত 15% রেটে সে কত টাকা বিনিয়োগ করে এটা জানা নাই। আমরা ধরে নিচ্ছি যে এক্স টাকা বিনিয়োগ করে 15% রেটে। তারপরে বলা হচ্ছে যে বছর শেষে এই দুইটা ইনভেস্টমেন্ট থেকে সে গড়ে 12% হারে সুদ পায়। গড়ে সে কত পার্সেন্ট হারে সুদ পায়? 12% হারে। তাহলে 12 থেকে 11 বাদ দিলে এখানে 1 পাওয়া যায়, আর 15 থেকে 12 বাদ দিলে এখানে 3 পাওয়া যায়। তাহলে এখানে যেই রেশিওটা আমাদের বের হয়েছে 3:1, এইটা মূলত হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের অনুপাতটা, ইনভেস্টমেন্টের রেশিও। অর্থাৎ এই যে 3, এই 3 দ্বারা মূলত আমরা এই 7500-কে বুঝাচ্ছি। তার মানে 3 যদি 2500 গুণ হয়ে যদি 7500 হয়, তাহলে এই 1-এর মান কত হবে? আপনি বলবেন যে ভাই এই 1ও 2500 গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা যাকে বলছিলাম যে এক্স টাকা বিনিয়োগ করে, সেই এক্স এর ভ্যালুটা এখানে কত টাকা? এই যে 2500 টাকা। 2500 এই প্রশ্নের সঠিক উত্তর। ছেষট্টিতে যান, পরেরটাতে। দেখেন 66-তে বলা হচ্ছে যে এ ম্যান ইনভেস্টস এ সার্টেন সাম অফ মানি এট 6% পার annum সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যানাদার সাম এট 7% পার annum সিম্পল ইন্টারেস্ট। বলতেছে যে একজন মানুষ কিছু পরিমাণ টাকা 6% হারে বিনিয়োগ করে, আবার না এইভাবে বলি যে
এখানে বলা হচ্ছে যে একজন মানুষ কিছু টাকা 6% হারে বিনিয়োগ করছে, আর কিছু টাকা সে 7% হারে সরল সুদে বিনিয়োগ করছে, ঠিক আছে। তারপরে বলতেছে যে হিজ ইনকাম ফ্রম ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স ওয়াজ টাকা 354। বলতেছে যে এই দুইটা জায়গা থেকে 2 বছরে সে সর্বমোট 354 টাকা সুদ পায়। 1/4 of the first sum is equal to 1/5 of the second sum। বলতেছে যে প্রথম মূলধনের 1/4 সমান সমান দ্বিতীয় মূলধনের 1/5। দ্য টোটাল সাম ইনভেস্টেড ওয়াস, তাহলে পুরো সে মানে পুরো বিনিয়োগের পরিমাণটা কত, অর্থাৎ দুইটা জায়গায় সে টোটাল কত টাকা বিনিয়োগ করছে এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন, তাহলে এখানে যে আমাকে বলতেছে যে প্রথম বিনিয়োগে, সো প্রথমে কত টাকা বিনিয়োগ করছে এটা তো জানি না, তো আমি ধরেই নিচ্ছি যে প্রথমে যদি এফ টাকা বিনিয়োগ করি তাহলে এই এফ টাকার 1/4 সমান সমান কি হবে, বলতেছে যে দ্বিতীয় অংশে যত টাকা বিনিয়োগ করছেন, তো দ্বিতীয় অংশে কত টাকা বিনিয়োগ করে এটাই তো জানি না, তার মানে ধরে নিচ্ছি যে দ্বিতীয় অংশে এস টাকা বিনিয়োগ করছি, দ্বিতীয় অংশে এস টাকার 1/5 সমান হবে, 1/5 সমান। তাহলে এখানে আমরা বলতে পারি যে এফ ডিভাইডেড 4 ইকুয়াল টু এস ডিভাইডেড 5, তাই না। তাহলে আমরা আবার বলতে পারি যে 5-এর সাথে এফ গুণ করলে এই যে 5f হয়ে যায়, 4-এর সাথে এস গুণ করলে 4s হয়ে যায়। তো এখান থেকে এই যে প্রথম অংশে আর দ্বিতীয় অংশে আমি কত টাকা বিনিয়োগ করছি তার একটা রেশিও পাই, যে প্রথম অংশে করছি 4 টাকা বিনিয়োগ আর দ্বিতীয় অংশে করছি আমি কত টাকা, 5 টাকা বিনিয়োগ, তাই না। এখন কথা হচ্ছে যে আমি যখন এই 4 আর 5-এর এই 6% আর 7%-এর সুদের হার বের করতে যাব তখন আমার দশমিক আসবে। তো আমি এখন কি করব, যে এই যে আমি প্রথম অংশে 4 আর দ্বিতীয় অংশে 5 টাকা বিনিয়োগ করছি, এখানে যাতে কোনো দশমিকের কাহিনী নিয়ে আসে এই জন্য আমি এই দুইটা সংখ্যাকে 100 দিয়ে গুণ করে একটু বড় করে নিব। অর্থাৎ আমি ধরেই নিব যে এই 4 সমান সমান আমার কত হবে, 400 টাকা, আর এই 5 সমান সমান আমার কত হবে, 500 টাকা হবে, ঠিক আছে। এটা আপনি ধরে নেন। এখন খেয়াল করেন, প্রশ্নে বলতেছে যে প্রথম অংশে আপনি যা বিনিয়োগ করছেন 6% হারে, দ্বিতীয় অংশে যা বিনিয়োগ করছেন তার 7% হারে আপনি কি পাবেন, সুদ পাবেন। ওকে ফাইন, তাহলে প্রথম অংশটা আমরা আগে দেখি। প্রথম অংশে আমার বিনিয়োগের পরিমাণ হচ্ছে 400 টাকা, এখান থেকে 2 বছরে আমি সুদ পাবো 5% 6%, কিছুক্ষণ আগে দেখলাম দেখেন ভুলে গেছি, আপনার 6% আর 7%, 6%, তাহলে এই যে 6%, তাহলে এখান থেকে সুদ কত পাবো, 4 দুগুণ 8, 6 কত, 48 টাকা সুদ পাবো, ঠিক আছে। আর দ্বিতীয় মূলধন হচ্ছে আমার 500 টাকা, 500 টাকা থেকে 2 বছরে 7% হারে কত টাকা সুদ পাবো, 5 দুগুণ 10, 7 10 70 টাকা সুদ পাবো, তাই না। তাহলে এই দুইটা বিনিয়োগ থেকে আমি 2 বছর শেষে মোট কত টাকা সুদ পাচ্ছি, আপনি বলবেন যে ভাই 48 আর 70 যোগ করে দেন, 48 আর 70 যোগ করলে 118 পাওয়া যায়, 118। তার মানে এই দুইটা বিনিয়োগ থেকে 2 বছরে আমার টোটাল সুদের পরিমাণ কত টাকা ভাই, 118 টাকা। সো আমাদের এখানে যেটা 118 টাকা, প্রশ্নে বলতেছে যে সুদের পরিমাণ হচ্ছে 354 টাকা, তার মানে 118 সমান সমান কত বলতে পারি, 354 টাকা বলতে পারি। তাহলে 1 পার্ট সমান সমান কত বলতে পারি, 3 বলতে পারি। আমাকে বলছে যে দুইটা জায়গায় টোটাল আপনার বিনিয়োগের পরিমাণ কত, তো দুইটা জায়গায় আমার টোটাল বিনিয়োগের পরিমাণ 500 আর 400 900 টাকা। তাহলে এই 900 সমান সমান কত হবে, এই যে 3 900 কত হয়ে যায়, 2700 টাকা। এই 2700 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অ্যালিগেশন অনেক জায়গায় প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে। ঊনসত্তরে চলে যান, 69, 69।
69-এ বলতেছে যে এ পার্সন বরোড টাকা 500 at 3% per annum simple interest and টাকা 600 at 4 whole 1/2% per annum on the agreement that the whole sum will be returned only when the total interest becomes টাকা 126. The number of years after which the borrowed sum is to be returned is বলা হচ্ছে ভাই এটা একজন মানুষ 3% হার সরল সুদে 500 টাকা ধরেন ধার নাই, আবার 600 টাকা 4.5% হার সুদে ধার নেই, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে এই টাকাটা সে তখনই ফেরত দিবে যখন টোটাল সুদের পরিমাণ 126 টাকা হবে। কথা বুঝছেন? ধরেন যে আপনি 500 টাকা 3% হারে একজনের কাছ থেকে সুদ নিছেন, আবার আরেকজনের কাছ থেকে 600 টাকা 4.5% হারে সুদ নিছেন, সুদের উপর নিছেন। নেয়ার পরে আপনি বলতেছেন যে তোমাদের টাকা আমি তখন শোধ করব যখন আমার টোটাল সুদের পরিমাণ 126 টাকা হবে। আপনি একজনের কাছ থেকে 500 আর একজনের কাছ থেকে 600 টাকা সুদে ধার নেওয়ার পরে আপনি তাদেরকে বলতেছেন যে তোমাদেরকে টাকা তখন আমি শোধ করব যখন আমার দুইটা মিলে সুদের পরিমাণ 126 টাকা হবে। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে দ্য নাম্বার অফ ইয়ার্স আফটার হুইচ দ্য বরোড সাম ইজ টু বি রিটার্ন, বলতেছে যে টাকা ধার নেয়ার পরে কত বছর পরে সে ওই টাকাটা শোধ করবে, অর্থাৎ টাকা ধার নেওয়ার সময় থেকে কত বছর পরে সে ঋণটা শোধ করবে। সহজ হিসাব ভাই, কত বছর পরে আমার 126 টাকা হবে, মানে 126 টাকা যেদিন হবে, যতদিন পরে হবে তারপরে তো আমি ঋণটা শোধ করব, তাই না? তার মানে আমাকে বের করতে হবে যে 126 টাকা সুদ হইতে গেলে আমার কত দিন লাগতেছে বা কত বছর লাগতেছে। তো এখানে যেহেতু বছরের হিসাব, তো আমরা আগে 1 বছরেরটা দেখব। তো এই যে বলছে যে প্রথম অংশে 500 টাকা 3% হারে 3% হারে তাহলে কত হবে? আপনি বলবেন যে 15 টাকা সুদ পাওয়া যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় অংশে বলতেছে যে 600 টাকা কত পার্সেন্ট হারে? 4.5%। 4.5 মানে হচ্ছে 9/2 গুণন 1/100। 0 0 কেটে দেন, 2 এখানে 3 বার, 3 নং কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। অর্থাৎ প্রথম 500 টাকা থেকে আপনার 1 বছরে সুদের পরিমাণ 15 টাকা, দ্বিতীয় 600 টাকা থেকে 1 বছরে আপনার সুদের পরিমাণ কত? 27 টাকা। তাহলে এই দুইটা জায়গায় 1 বছরে আপনার সুদ আসতেছে কত? 27 আর 15 কত? 42 টাকা। তাহলে 42 টাকা সুদ পাচ্ছেন 1 বছরে। 42 টাকা সুদ পাচ্ছেন বা সুদ হচ্ছে কয় বছরে? 1 বছরে। তো আমাকে বলছে যে 126 টাকা যতদিন পরে হবে ততদিন পরে আমি তোমার ঋণ শোধ করবো। তাহলে 126 টাকা সুদ হইতে কত বছর সময় লাগবে? 42 টাকা হইতে যদি 1 বছর লাগে তাহলে 126 হইতে সময় লাগবে 126 ভাগ 42 ইজ ইকুয়াল টু 3 বছর। এই 3 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একাত্তর নম্বরে যান। দেখেন 71 নম্বরে কি বলতেছে। 71 নম্বরটা বাংলাদেশে ব্যাংকের পরীক্ষায় আসছিল, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে এ লেন্ড টাকা 5000 টু বি ফর 2 ইয়ার্স। এ 2 বছরের জন্য 5000 টাকা বিকে ধার দেয় অ্যান্ড 3000 টাকা টু সি ফর 4 ইয়ার্স। আর সি কে 4 বছরের জন্য ধার দেবে অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। এবং দুইজনকে সম সুদের হারে ধার দিবে, অর্থাৎ দুইজনকে যে ধার দিবে এই সুদের পরিমাণটা হবে সমান। এবং বলতেছে যে অ্যান্ড রিসিভ টাকা 2200 ইন অল ফ্রম বোথ অফ দেম অ্যাজ ইন্টারেস্ট। এবং দুইজনের কাছ থেকে সর্বসাকুল্যে 2200 টাকা সুদ পাবে। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, তাহলে সুদের হারটা কত? সুদের হারটা কত? ভাই খুব ইজি একটা জিনিস। এ প্রথমে বিকে ধার দিবে 5000 টাকা 2 বছরের জন্য। তাহলে খেয়াল করেন 5000 টাকা 2 বছরের জন্য ধার দিবে। কত পার্সেন্ট হার সুদ এখানে সেটা দেওয়া নাই, ধরে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে R% হার সুদে ধার দিল, ঠিক আছে। তো এখান থেকে প্রাপ্ত সুদ প্লাস এ আবার সি কে ধার দিবে কয় হাজার টাকা? এই যে বলতেছে যে 3000 টাকা ধার দিবে 4 বছরের জন্য।
3,000 টাকা আবার সি কে ধার দিবে। তাহলে এই যে 3,000 টাকা 4 বছরের জন্য, সুদের হার কত বলতেছে? যে সুদের হার সমান, এখানেও R%, এখানেও R%। বলতেছে যে তাহলে দুইজনের কাছ থেকে, এর কাছ থেকে আর এর কাছ থেকে, এই দুইজনের কাছ থেকে টোটাল সুদ পাওয়া যাবে কত? বলতেছে যে 2,200 টাকা। তাহলে দেখেন, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, তাহলে 50 দুগুণ 100 আর প্লাস 4 ত্রিশে 120 আর ইজ ইকুয়াল টু 2200। তাহলে 220 আর ইজ ইকুয়াল টু যদি আমার 2200 হয়, তাহলে আর সমান সমান কত হয়ে যাবে? আপনি বলবেন যে 10। তো রেট পার্সেন্ট কত হবে? এই যে 10%। 10% হচ্ছে আমার সুদের হার। চুয়াত্তর নম্বরে যান, 74। কি বলতেছে? যে পিটার ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ, দেখেন একটা কথা বলি, সেটা হচ্ছে ম্যাথ সিলেক্ট করার সময় আজকে আমি এই জিনিসটা খেয়াল করলাম যে এখানে সিম্পল ইন্টারেস্টে 37টা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? 37টা। আপনাদের যে তালিকাটা দেওয়া হয়েছে প্রথমে, ওই তালিকায় সিম্পল ইন্টারেস্টে ম্যাথ দেওয়া আছে 37টা, কিন্তু ম্যাথ করানোর কথা হচ্ছে 40টা। সো আমি এখানে 3টা নতুন ম্যাথ আবার অ্যাড করছি। একটা হচ্ছে আপনার 74 নাম্বার, একটা হচ্ছে আপনার 87 নাম্বার, আর একটা হচ্ছে আপনার 96 নাম্বার। 74, 87, 96 এই 3টা ম্যাথ নতুন করে অ্যাড করে 40টা পূরণ করে দিছি, ঠিক আছে? দেখেন 74, দেখেন 74-এ বলা হচ্ছে যে পিটার ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ টাকা 12,000 at the rate of 10% per annum simple interest and another amount at the rate of 20% per annum simple interest. The total interest earned at the end of 1 year on the total amount invested become 14% per annum. Find the total amount invested. বলতেছে যে পিটার নামের একটা মানুষ 12,000 টাকা ইনভেস্ট করে 10% হার সুদে, আর কিছু টাকা ইনভেস্ট করে 20% হার সুদে, এবং বছর শেষে টোটাল সে দুইটা জায়গায় থেকে 14% হারে সুদ গ্রহণ করে। তো জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড। তাহলে সে মোট কত টাকা বিনিয়োগ করছিল এটা আমাদের বের করতে হবে। কিছুক্ষণ আগে এই টাইপের একটা ম্যাথ করে আসছি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারিতে অনেকবার এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে। প্রথমে বিনিয়োগ করছে 12,000 টাকা, সুদের হারটা কত ছিল ভাই? 10% হার, 10% হার ছিল। পরে কত টাকা বিনিয়োগ করছে আমি জানি না, ধরে নিচ্ছি X টাকা বিনিয়োগ করছে, সেখানে সুদের হার কত? 20% হার। বলতেছে যে এই দুইটা জায়গায় থেকে সে বছর শেষে টোটাল সুদ পাবে কত? 14% সুদ পাবে, 14% সুদ পাবে। তাহলে দেখেন 20 থেকে 14 বাদ দিলে 6, 14 থেকে 10 বাদ দিলে 4, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 2। তো আমাদেরকে বলতেছে যে এই দুইটা মিলে টোটাল কত টাকা বিনিয়োগ করে। তাহলে এই 3 পার্ট যদি 1200 হয়, 12,000 হয়, তাহলে এই 2 পার্ট কত হবে? আপনি বলবেন যে এই 2 পার্ট হবে 8,000। তাহলে টোটাল বিনিয়োগ কত? এই যে আপনার 12,000 আর ওই পাশে হচ্ছে আপনার 8,000, এই দুইটা মিলে টোটাল হচ্ছে আপনার 20,000 টাকা। 20,000 টাকা, ঠিক আছে? দুইটা মিলে মোট বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা। 76 নম্বরে চলে যান, 76। আগামীকাল শুক্রবারে আপনাদের কোনো পরীক্ষা আছে? মানে কোনো বড় পরীক্ষা যেটাতে আপনারা আবেদন করছেন, এরকম কোনো পরীক্ষা আছে?
দেখেন 76 দেখেন 76-এ কি বলতেছে যে হোয়াট শুড বি দ্য লিস্ট নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ দ্য সিম্পল ইন্টারেস্ট অন টাকা 2600 at 6 or 2/3% will be an exact number of rupees। বলা হচ্ছে যে 2600 টাকা, আচ্ছা 2600 টাকা 6.23% হার সরল সুদে বিনিয়োগ করলে, প্রশ্নটা বুঝছেন, 2600 টাকা 6.23% হারে সরল সুদে বিনিয়োগ করলে সর্বনিম্ন কত বছর পরে এখান থেকে আপনি কি পাবেন? এক্সাক্ট নাম্বার অফ রুপিস। এক্সাক্ট নাম্বার অফ রুপিস বলতে বোঝানো হচ্ছে যে কোনো দশমিক সংখ্যা আসবে না। অর্থাৎ আপনি যদি এখানে একটা সুদের হিসাব করেন, ঠিক আছে, আপনি যদি এখানে একটা সুদের হিসাব করেন তাহলে যে ইন্টারেস্টের পরিমাণটা হবে সেই ইন্টারেস্টের পরিমাণ হবে একটা ইন্টিজার বা একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা হবে না। কথা বুঝছেন? এখানে বলা হচ্ছে যে ভাই এই যে 2600 টাকা, এটা যদি 6.2/3% হার সরল সুদে আমি বিনিয়োগ করি তাহলে সর্বনিম্ন কত বছরের জন্য আমাকে বিনিয়োগ করতে হবে, যার ফলে সুদ হিসেবে আমি একটা এক্সাক্ট নাম্বার অফ রুপিস মানে একটা ইন্টিজার পাবো। কোনো দশমিক সংখ্যার ওখানে কোনো কাহিনী চলবে না, কোনো দশমিক সংখ্যার কাহিনী চলবে না। তাহলে এইটা সর্বনিম্ন কত বছর পরে এরকম হইতে পারে? তো ভাই এটা খুব সহজ একটা জিনিস, আপনি নর্মালি এইভাবে চিন্তা করেন। সেটা হচ্ছে যে আমার মূলধন হচ্ছে 2600 টাকা, ঠিক আছে, এখানে সময়টা আমি কত জানি না, মানে আমার কত সময় পরে এটা হবে এটা জানি না, তার মানে টাইমকে আমি টি ধরে নিচ্ছি। আর এই যে সুদের হার বলতেছে যে 6.2/3%, এই 6.2/3% মানে হচ্ছে 20/3%। এই 20/3%কে আমরা কিভাবে লিখতে পারি যে 20/3 গুণন 1/100, ঠিক আছে, 100 সমান সমান কি হবে? সমান সমান একটা সুদের পরিমাণ আসবে, 2600 টাকার উপর একটা সুদের পরিমাণ আসবে, যেই পরিমাণটা আমার অবশ্যই কি হইতে হবে? একটা পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই 2 শূন্য কেটে দিলাম, এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে থাকে কে? 26 আর 20, 26 আর 20-এ 520 হয়ে যায়, 520/3 থাকে। আর কে থাকে? অর্থাৎ টি ইন্টু 520/3 থাকে, তাই না? তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, যে এই পাশে সুদের পরিমাণ হবে আমার একটা ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যা হবে, তাহলে এখানে টির মানটা এমন একটা সংখ্যা হইতে হবে, এই যে টি সময়টা এমন একটা সংখ্যা হইতে হবে যাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। হইতে পারে সেটা 3 হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে, 12, 15, 18, 21, 24, 27, এইরকম যে কোনো সংখ্যা হইতে পারে যেটা কিনা 3-এর মাল্টিপল, ঠিক আছে। যদি এই টি বা সময়টা যদি 3-এর কোনো মাল্টিপল হয় তাহলে এখানে আপনি ইন্টারেস্ট হিসেবে একটা ইন্টিজার পাবেন, আদারওয়াইজ সম্ভব নয়। এখন প্রশ্নের দিকে তাকালেই, মানে অপশনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এখানে 2, 3, 4, 5 বছর দেওয়া আছে, তার মানে 3-কে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। সো এই যে টি, এই টির মান হবে হচ্ছে আপনার অপশন বি, 3 বছর। অপশন বির 3 বছর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা 78-এ যান, 78। দেখেন 78-এ কি বলা হচ্ছে যে এ সাম ওয়াজ পুট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট আ সার্টেন রেট ফর 3 ইয়ার্স। বলতেছে যে কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হারে আপনি 3 বছরের জন্য রেখে দিলেন। হ্যাড ইট বিন পুট অ্যাট 1% হায়ার রেট, যদি সুদের হারটা 1% বেশি হতো,
ইট উড হ্যাভ ফেসড টাকা 5100 মোর, তাহলে 5100 টাকা আপনি বেশি সুদ পাইতেন। দ্য সাম ইজ, আপনার মূলধনটা কত? তাহলে দেখেন এখানে দুইটা জিনিস আপনার মিসিং আছে ভাই, প্রশ্নে দুইটা তথ্য আপনার দেওয়া নাই। এক নাম্বার তথ্য যেটা ওরা জানতে চাইছে যে আপনার মূলধন কত, এটা দেওয়া নাই, আমি ধরে নিচ্ছি মূলধন হচ্ছে এক্স টাকা। আরেকটা হচ্ছে রেট পার্সেন্ট, এই রেট পার্সেন্টটা কত এইটাও আপনার প্রশ্নে দেওয়া নাই। তো আমি ধরেই নিচ্ছি যে প্রথমে আপনার রেট পার্সেন্ট ছিল কত, R%, আর নিউ রেট পার্সেন্ট, কারণ পরবর্তীতে আমাকে বলছে যে সুদের হারটা যদি 1% বাড়ায় দিই আমি, তাহলে নতুন সুদের হারটা কত হবে, আপনি তখন বলবেন যে R+1%, এটা হচ্ছে আমার নতুন সুদের হার। ঠিক আছে, তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে যদি আপনার মূলধন এক্স টাকা হয় আর এই এক্স টাকাকে আপনি যদি এই R+1% রেটে, R+1% রেটে কয় বছরের জন্য বলছে, 3 বছর, 3 বছরের জন্য বিনিয়োগ করেন, 3 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে এখান থেকে প্রাপ্ত যেই সুদটা হবে, আর আপনি যদি এই এক্স টাকাকে যদি এই R% হারে 3 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে এখান থেকে প্রাপ্ত সুদ আর এখান থেকে প্রাপ্ত সুদ, এই দুইটা সুদের পার্থক্য হবে কত ভাই, 5100 টাকা। যেটাকে প্রশ্নে বলতেছে যে সুদের হার যখন আপনি 1% বৃদ্ধি করে দিবেন, তখন আগের চেয়ে বর্তমানে 5100 টাকা সুদ বেশি পাবেন। তো কথা তো আমার একই হইলো যে এই সুদের পরিমাণ আর এই সুদের পরিমাণ, এই দুইটার পার্থক্য কত হবে, 5100 টাকা হবে। তাহলে খেয়াল করেন, 3 দিয়ে আর এর সাথে এক্স গুণ করলে 3rx প্লাস, ঠিক আছে, 3 এর সাথে এক্স, তার মানে হচ্ছে 3x মাইনাস 3rx, এখানে কত, 5100, আর এই 100 আর এই 100 মিলে এখানে লসাগু করতাম 100, যেই 100টা এই 51 সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা করে দেই। এখন দেখেন এইটা আর এইটা কেটে গেল, তাহলে 3x সমান সমান যদি আপনার এটা হয়, তাহলে x সমান সমান কত হবে, 1,70,000 টাকা। অর্থাৎ আমার মূলধন চাইছে যে মূলধন কত, সো আমার মূলধন হচ্ছে 1,70,000 টাকা। পরেরটাতে জানো 79 নাম্বার। আচ্ছা, আপনারা যদি কালকে ক্লাস করতে পারেন তাহলে ভালো হবে, কারণ নেক্সট উইকে আমার মনে হয় বৃহস্পতিবার আমি ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, আমরা যদি এই সপ্তাহটা ক্লাস করি, অর্থাৎ শুক্রবার, শনিবার, দেন মঙ্গলবার, বুধবার, তাহলে বোধহয় আমাদের ইয়েটা শেষ হয়ে যাবে ক্লাসগুলো। এই জন্য বলতেছিলাম যে কারো কোনো পরীক্ষা আছে কিনা। দেখেন 79-তে কি বলা হচ্ছে যে ইফ দ্য অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজেস ফ্রম 10% টু 12 হোল 1/2%, এ ম্যানস ইয়ারলি ইনকাম ইনক্রিজেস বাই টাকা 1250, হিজ প্রিন্সিপাল ইজ। বলতেছে যে সুদের হার যদি 10% থেকে বৃদ্ধি পেয়ে 12.5% হয়, তাহলে একজন মানুষের বাৎসরিক ইনকাম 1250 টাকা বৃদ্ধি পায়। হিজ প্রিন্সিপাল ইজ, তাহলে তার মূলধন কত টাকা? ঠিক আছে, তার মূলধনটা কত এটা জিজ্ঞাসা করছে। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে সুদের হার 10% থেকে 12.5% করছেন। ঠিক আছে, এতে করে আপনার বাৎসরিক ইনকাম কত বেড়ে গেছে, 1250 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আপনার মূলধন কত? তা আমি ধরেই নিচ্ছি ভাই এখানে যে আমার মূলধন যদি 100 টাকা হয়, মূলধন যদি 100 টাকা হয়, তাহলে আমি পূর্বে আমি কত টাকা সুদ পাইতাম, এই যে 100-র 10%, অর্থাৎ 10 টাকা সুদ পাইতাম। আর বর্তমানে, ঠিক আছে, বর্তমানে অর্থাৎ আমার মূলধন হচ্ছে 100 টাকা, আমি সুদ পাচ্ছি কত, 100-র 12.5%, কারণ বলছে যে আগে 10% ছিল, এখন 12.5% হয়ে গেছে। তার মানে আগে আমি 100 টাকায় যদি 10 টাকা সুদ পাইতাম, তাহলে বর্তমানে আমি 100 12.5%, অর্থাৎ
এখানে কত টাকা সুদ পাবো ভাই? 12.5 টাকা সুদ পাবো, 12.5 টাকা সুদ পাবো। তো বলতেছে যে এই যে আমার ইনকামটা বৃদ্ধি হইল না, এখানে ইনকামটা বৃদ্ধি হইল না। কয় টাকা ইনকাম বৃদ্ধি হয়েছে? আপনি বলবেন যে আপনার ইনকাম বৃদ্ধি হয়েছে 2.5 টাকা ভাই, 2.5 টাকা ইনকাম বৃদ্ধি হয়েছে। তো আমার এখানে বছরে ইনকাম বৃদ্ধি হচ্ছে 2.5 টাকা, আর প্রশ্নে বলতেছে যে আপনার ইনকাম বৃদ্ধি হয়েছে কত? 1250 টাকা। আমাকে তখন জিজ্ঞাসা করছে যে আপনার মূলধন কত, অর্থাৎ 100-র মান কত। তাহলে এই যে গুণন হচ্ছে 100 ডিভাইডেড 2.5, দশমিকটাকে তুলে দিলাম, দশমিকের জন্য উপর একটা শূন্য, মানে দশমিকের পর একটা ডিজিট আছে দেখে উপর একটা শূন্য। তাহলে 25 এটার ভিতরে কতবার যাবে? 40 বার যাবে। তাহলে এখানে কত হবে? 0 4 125-এ 400, 4 25-এ 500, নাকি ভুল করলাম? দাঁড়ান তো, এখানে তো ভুল করছে মনে হয়। 1250 টাকা না? আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন আমি ভুল করছি। 2.5 টাকা সমান সমান আমার কত? 1250, তাই না? 1250। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার 100 কত। তাহলে এখানে আমি 2.5 দিলাম, এখানে দশমিকটাকে তুলে দিলাম, এখানে শূন্য চলে আসলো, তাই না? তাহলে 25 এটার ভিতরে কতবার যাবে? 40 বার। এখন খেয়াল করে দেখেন, এখন হচ্ছে 4 125-এ কত হয়ে যায়? 500 হয় না? 4 125-এ হয়ে যায় 500, 1 আর 1 2, এই যে 2 শূন্য, 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা হবে হচ্ছে আপনার মূলধনের পরিমাণ বা প্রিন্সিপাল। ঠিক আছে, 50,000। এইটটি সেভেনে চলে যান, 87। দেখেন 87-এ কি বলতেছে? যে বিশ্বাস borrowed a total amount of টাকা 30,000, part of it on simple interest rate of 12% per annum and remaining on simple interest rate of 10% per annum। বলতেছে যে একজন মানুষ 30,000 টাকা ধার নেয়, তো ধার নেওয়ার পরে সেই 30,000 টাকার একটা অংশ 12% হার সুদে বিনিয়োগ করছে, আর একটা অংশ 10% হার সুদে বিনিয়োগ করছে। ইফ অ্যাট দ্য এন্ড অফ 2 years, 2 বছর শেষে হি পেইড ইন অল 36,480 টাকা, 2 বছর শেষে সে সুদে আসলে 36,480 টাকা শোধ করে। To settle the loan amount, what was the amount borrowed at 12% per annum? তাহলে সে 12% হার সুদে কত টাকা বিনিয়োগ করছে, বা 12% হার সুদে সে কত টাকা লোন নিছে। ভাই খেয়াল করেন, ওই একই কথা নিজে বুঝলে হয়ে গেল। বিষয়টা হচ্ছে এমন যে 30,000 টাকা আপনি লোন নিছেন, এক জায়গা থেকে লোন নিছেন 12% হার সুদে, আরেক জায়গা থেকে লোন নিছেন আপনি 10% হার সুদে, এবং 2 বছর শেষে এই লোনটা সুদে আসলে আপনি শোধ করছেন কত টাকা দিয়ে? 36,480 টাকা দিয়ে। এখন আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি 12% হারে কত টাকা সুদ নিছিলেন বা ধার নিছিলেন, এটা একটু আমার বের করে দেখান। ভাই খেয়াল করেন, খুব সিম্পল। এইগুলা আপনি যদি XYZ ধরে করতে যান একটু হইলেও আপনার সময় লাগবে, বাট এইভাবে চিন্তা করলে আমার মনে হচ্ছে একটু ইজি হয়। দেখেন, সে সুদে আসলে 2 বছরে শোধ করতেছে কত টাকা? 36,480 টাকা। সে ধার নিছে কত? ধার নিছে হচ্ছে আপনার 30,000 টাকা। তাহলে সে 30,000 টাকা ধার নিয়ে 36,480 টাকা শোধ করতেছে, তার মানে সে সুদ দিচ্ছে কত? সে সুদ দিচ্ছে কত? আপনি বলবেন যে ভাই 6,480 টাকা সুদ দিচ্ছে। এই সুদটা দিচ্ছে সে কিন্তু 2 বছরে, 2 বছরে 6,480 টাকা সুদ দেয়, কারণ 2 বছর পরে তার ঋণ শোধ হয়ে যাবে। তো 2 বছরে যদি 6,480 টাকা সে সুদ দেয়, তাহলে 1 বছরে তার সুদের পরিমাণ কত হবে? আপনি বলবেন যে ভাই 3240 টাকা হবে তার 1 বছরের সুদের পরিমাণ। 1 বছরের সুদের পরিমাণ কত? 3,240 টাকা। অর্থাৎ এই যে প্রশ্ন আপনাকে বলতেছে যে সে 12% হারে কিছু সুদ নিবে,
কিছু টাকা ধার নিবে, 10% হারে কিছু টাকা সুদ ধার নিবে। ধার নেওয়ার পরে এই এই দুইটা অ্যামাউন্টের টাকা সে কি করবে, শোধ করে দিবে। যখন শোধ করতেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে গড়ে সে 1 বছরে শোধ করতেছে কত, 3,240 টাকা শোধ করতেছে। ঠিক আছে, সে 30,000 টাকা ধার নিয়ে 6,480 টাকা সুদ দেয় 2 বছরে। তার মানে 1 বছরে সে দুইটা অ্যাকাউন্ট মিলে কত টাকা সুদ দিচ্ছে, 3,240 টাকা না? কারণ এই অ্যাকাউন্ট থেকে নিছে 12% হারে, এই অ্যাকাউন্ট থেকে নিছে 10% হারে। তার মানে দুইটা অ্যাকাউন্ট মিলে গড়ে সে 1 বছরে সুদ দিচ্ছে কত, 3,240 টাকা। এখন খেয়াল করেন, এই যে বলছে যে 12% সুদ দেন, 12% হারে সুদ দেয়, তাহলে সে ধার নিছে হচ্ছে আপনার 30,000 টাকা ভাই, 30,000। এই 30,000-এর 12% কত, 30,000-এর 12% হচ্ছে 3600 টাকা। তার মানে ধরে নেন এখানে সে 3600 টাকা। আর এখানে 30,000-এর 10% কত ভাই, 30,000-এর 10% কত? আপনি বলবেন যে 30,000-এর 10% হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকা। তাহলে আপনি এখন খুব ইজিলি বের করতে পারবেন যে একটা বিয়োগ করলে হবে 240, আর এটা বিয়োগ করলে কত হবে, এইদিকে 60, তাহলে হচ্ছে 3300, 3240 আর 60, 3300, আর ওইদিকে 300। দেখেন তো কত হয়, ভুল যাতে না ক্যালকুলেটরে মারি। 3600 বিয়োগ হচ্ছে 3240, 360 টাকা, 360 টাকা। তাই না? এখন খেয়াল করে দেখেন, এই দুইটাকে আমরা ছোট করতে পারবো না, 120 দিয়েও ভাগ দেওয়া লাগবে না, 2 শূন্য কেটে দেন, 12 দিয়ে এটার ভিতরে 2 বার যাবে, 12 দিয়ে এটার ভিতরে কতবার যাবে, 3 বার যাবে, 3 বার যাবে। এখন আপনি একটা খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে 2 আর 3, এই দুইটা কিসের অনুপাত বের হয়েছে, এই দুইটা কিসের অনুপাত বের হয়েছে? আপনি বলবেন তো জানি না। এখন কথা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো পড়ে আসছি কিভাবে, আমি আপনাকে বলি। এই যে দেখেন, এই যে 30,000 টাকা সে দুইটা অংশে মানুষের কাছ থেকে ধার নিছে। এখন 30,000 টাকার কত টাকা 12% হারে ধার নিল আর কত টাকা 10% হারে ধার নিল, এটাকে আমরা জানি ভাই? জানি না। তাহলে আমি যদি ধরি যে 12% হারে সে ধার নিছে হচ্ছে এক্স টাকা, আর 10% হারে ধার নিছে সে ওয়াই টাকা, ওয়াই টাকা। এখন এই এক্স টাকা আর ওয়াই টাকা, এই দুইটা মিলেই তো, এই এক্স টাকা আর ওয়াই টাকা, এই দুইটা মিলেই তো হচ্ছে আমার 30,000 টাকা, তাই না? তাহলে এখানে যে রেশিও পাইছেন 2 আর 3, এইটা মূলত হচ্ছে ওই এক্স আর ওয়াই এর রেশিও। তো এক্স আর ওয়াই 2 আর 3 যোগ করে আমার কত হয়, 5 হয়। তো আমার এখানে যেটা 5 টাকা প্রশ্নে, সেটাই কত, 30,000 টাকা। তাহলে এক পার্ট কত ভাই, 6,000 টাকা। আমাকে বলছে যে 12% হারে আপনি কত টাকা ধার নিছেন, তো 12% হারে আমি ধার নিছি 2 টাকা। তাহলে এই 2 পার্ট সমান সমান কত হবে, এই যে 12,000 টাকা। ঠিক আছে, 12,000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আমার মনে হয় যে এক্স ওয়াইটে এইভাবে করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যে আপনি ওভারঅল এখানে দেখবেন যে 12% হারে আপনি কত টাকা সুদ দেন, 10% হারে আপনি কত টাকা সুদ দেন, আর 1 বছরে আপনি এই দুইটা অ্যাকাউন্টে গড়ে কত টাকা সুদ দেন। তারপরে অ্যালিগেশন লাগা ক্যালকুলেশন করলেই আপনি এখানে ওই কোন পার্সেন্টেজে কত টাকা ধার নিছেন সেটার অনুপাত আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। দেন আপনার কাছে যেটা জানতে চাইছে সেটা আপনি বের করে দিলেন। ঠিক আছে, পরেরটাতে চলে যান ভাই, 88। এখানে কি বলা হচ্ছে যে এ ম্যান ডিভাইডেড হিজ শেয়ার বিটুইন হিজ সন্স এ অ্যান্ড বি ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য ইন্টারেস্ট রিসিভড বাই এ at 15% per annum for 3 years is double the interest received by B at 12% per annum for 5 years.
ইন হোয়াট রেশিও ওয়াজ হিজ শেয়ার ডিভাইডেড। বলতেছে যে একজন মানুষ তার দুই সন্তানের মধ্যে এমনভাবে টাকাটা ভাগ করে দিবে, ঠিক আছে, যাতে করে এ পাবে হচ্ছে দ্যাট দ্য ইন্টারেস্ট রিসিভ বাই এ। ওকে, একজন মানুষ তার দুই সন্তান এ আর বির মধ্যে এমনভাবে কিছু টাকা ভাগ করে দিবে যার ফলে তার প্রথম সন্তান এ পাবে কত, 15% হারে 3 বছরের জন্য পাবে হচ্ছে দ্বিগুণ টাকা। কার দ্বিগুণ? বলতেছে যে বি 12% হারে 5 বছরে যা টাকা পাবে, তার দ্বিতীয় সন্তান বি 12% হারে 5 বছরে যা টাকা সুদ পাবে তার দ্বিগুণ টাকা সুদ পাবে হচ্ছে প্রথম সন্তান এ 15% হারে 3 বছরে। তো জিজ্ঞাসা করছে যে ইন হোয়াট রেশিও ওয়াজ হিজ শেয়ার ডিভাইডেড, তাহলে তার টাকাটা কি অনুপাতে বন্টিত হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কোন সন্তানকে কত টাকা দেয় এটা আমাদের জানা নাই। প্রথম কথা হচ্ছে এইটা, কি অনুপাতে দেয় সেটাও আমাদের জানা নাই। আবার বলতেছে যে সন্তানরা এত পার্সেন্ট হারে অত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবে। এখন কথা হচ্ছে যে কোন টাকার উপরে ইন্টারেস্ট পাবে, যেই টাকাটা তাদের মধ্যে বন্টন করা হয়েছে সেই টাকার অনুপাতে তো ইন্টারেস্ট পাবে। তো আমি ধরেই নিচ্ছি ভাই যে প্রথম সন্তান এ পাবে হচ্ছে, ধরে নেন এ টাকা ইন্টারেস্ট পাবে, আর দ্বিতীয় সন্তান বি পাবে, ধরে নেন বি টাকা ইন্টারেস্ট পাবে, বি টাকা ভাগ পাবে, বি টাকা পাবে। তো এখন এই বি টাকার ওপরে সে কত ইন্টারেস্ট পাচ্ছে আর এ টাকার উপরে কত ইন্টারেস্ট পাচ্ছে, প্রশ্নে বলেই দিছে যে এ পাবে হচ্ছে এ টাকার উপরে 15% হারে 3 বছর। তাহলে এ টাকার উপরে এই যে 15% হারে 3 বছর, ঠিক আছে, আর বি পাবে হচ্ছে আপনার 12% হার সময় কত, 5 বছর। তো দেখেন প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন, প্রশ্নে আমাকে যা বলছে সে অনুযায়ী আমি লিখছি যে ধরলাম যে প্রথম পুত্র এ টাকা পাবে, দ্বিতীয় পুত্র বি টাকা পাবে। এই যে এ টাকা পায়, এই এ টাকার উপরে 15% হারে 3 বছরের সুদ, আর এই যে দ্বিতীয় পুত্র বি টাকা পায়, এই বি টাকার উপরে 12% হারে 5 বছরের সুদ। এই দুইটা সুদের মধ্যে সম্পর্ক কিন্তু সমান নয়। এই দুইটা সুদের মধ্যে সম্পর্ক কি নয়, সমান নয়। প্রশ্নে বলতেছে যে দ্বিতীয় পুত্র বি বি টাকার উপরে 12% হারে 5 বছরের জন্য যা সুদ পাবে প্রথম পুত্র পাবে তার দ্বিগুণ সুদ। প্রথম পুত্র কত পাবে, তার দ্বিগুণ, মানে এই অংশের সুদের চেয়ে এই অংশের সুদের পরিমাণ কি হবে, দ্বিগুণ হবে। তো আমরা যদি এখানে ইকুয়েশন করতে চাই অর্থাৎ দুইটাকে যদি সমান করতে চাই, তো এ তো এমনিতেই বেশি টাকা পাচ্ছে, তাহলে যদি সমান করতে চাই এ যত গুণ বেশি টাকা পাচ্ছে ঠিক তত গুণকে আমরা বির সাথে গুণ করে দিব, তাহলেই তো আমাদের কাজ শেষ। তাহলে খেয়াল করেন এখানে কত হয়, 5 3 5 20, তার মানে 9a/20 ইকুয়াল টু এখানে কত হবে খেয়াল করেন, 4 3 4 25, 3 5 15 দোকানো 30b ডিভাইডেড কত 25। তাহলে খেয়াল করেন 9a গুণন 25 ইজ ইকুয়াল টু 30b গুণন 20, 5 এখানে 5 বার, 5 এখানে 4 বার, 5 নং 45a ইজ ইকুয়াল টু 4 3 120b। তাহলে এই যে a অনুপাত b ইজ ইকুয়াল টু 120 ডিভাইডেড 45 সমান সমান কত, 15 8 বার, 15 3 বার, এই যে 8 অনুপাত 3, 8 অনুপাত 3-এ তাদের মধ্যে শেয়ারগুলো বন্টিত হবে বা টাকা পয়সা বন্টিত হবে। এই 8 অনুপাত 3 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এখন এই জিনিসটা যখন আপনি একবারে বুঝতে পারবেন, যখন বুঝতে পারবেন তখন আর এত ক্যালকুলেশনের দরকার নাই, ঠিক আছে। তখন আপনি দেখেই বুঝতে পারবেন যেহেতু এরা দ্বিগুণ টাকা পায়, মানে প্রথম অংশের এই এ সন্তান দ্বিগুণ টাকা পাবে। তার মানে এই যে বলতেছে যে সুদের হার 15%, সময় হচ্ছে 3 বছর, তার মানে 3 15 45a ইজ ইকুয়াল টু দ্বিতীয় অংশে সুদের হার যেহেতু আমার 12%, সময় হচ্ছে আমার 5 বছর, তাহলে 5 12 60, যেহেতু দ্বিগুণ যদি আমি সমান করি তাহলে 60-এর দ্বিগুণ অর্থাৎ এই যে 120-এর বি। তাহলে এ অনুপাত বি সমান সমান কত, 120 ইন্টু 45, 15 দিয়ে ভাগ করলে এই যে 8 অনুপাত 3 চলে আসে, ঠিক আছে। এইটা যখন আপনি এইভাবে বুঝতে পারবেন তখন ম্যাথ করাটা শুরু হবে আপনার এই জায়গা থেকে, অর্থাৎ 3 লাইনে আপনার ম্যাথের দফা রফা শেষ।
89 চলে যান, 89। কি বলা হচ্ছে যে এ সাম অফ টাকা 18,750 ইজ লেফট বাই উইল বাই ফাদার টু বি ডিভাইডেড বিটুইন দ্য টু সন্স 12 and 14 years of age, so that when they attain maturity at 18, the amount principal plus interest received by each at 5% simple interest will be the same. Find the sum allotted at present to each son. বলতেছে যে একজন বাবা তার দুই সন্তানের জন্য 18,750 টাকা উইল করে যায়। তো এক সন্তানের বয়স হচ্ছে 12 আর এক সন্তানের বয়স হচ্ছে 14। বলতেছে যে যখন তাদের বয়স 18 বছর হবে, অর্থাৎ যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, তখন তারা যেই সুদাসলটা পাবে, অ্যামাউন্টটা পাবে, সেইটার পরিমাণ কি হবে? সমান হবে। 5% হার সরল সুদে সেটার পরিমাণটা কি হয়ে যাবে? সমান হবে। জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য সাম অ্যালটেড অ্যাট প্রেজেন্ট টু ইচ সান, তাহলে প্রতিটা সন্তান কত টাকা করে পাবে, এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। এখানে একটা জিনিস হিডেন আছে, সেটা হচ্ছে এই যে 18,750, এইটাই কিন্তু হচ্ছে আপনার অ্যামাউন্ট, এইটাই কিন্তু হচ্ছে অ্যামাউন্ট। অর্থাৎ এই 18,750-এর মধ্যে প্রিন্সিপাল আছে, ইন্টারেস্টও আছে। মূল কথা যে 18,750 টাকা সে উইল করে যায় না, 18,750 উইল করে যায় না, 18,750-এর কম উইল করে গেছে। বুঝানোর জন্য বলতেছি যে ধরে নেন যে 16,000 টাকা ছিল তার বাবার অ্যাকাউন্টে। এখন দুই ভাই তো নাবালক, একজনের 12 বছর, একজনের 14 বছর, আরেকজনের 12 বছর বয়স। তো এই 16,000 টাকা তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতি বছর 5% হারে সুদ পাবে। এই 16,000 টাকা ব্যাংকে রাখছে এবং বলছে যে আমার সন্তানদের বয়স যখন 18 হবে তখন তাদেরকে টাকা বুঝাই দিও। তাহলে 16,000 টাকা 5 বছরে বা 6 বছরে এইরকম 5% হারে সুদ হইতে 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 কত হয়ে গেছে? এই যে 18,750 হয়ে গেছে। তো এই 18,750 টাকা যখন এই দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তখন বলতেছে যে তাদের এই অ্যামাউন্টের পরিমাণ, অর্থাৎ প্রথম ভাইয়ের অ্যামাউন্ট আর হচ্ছে দ্বিতীয় ভাইয়ের অ্যামাউন্ট, এই দুইটা অ্যামাউন্ট কি হবে? সমান হবে, সুদাসলটা সমান হবে। তো বলতেছে যে কোন ভাই কত টাকা পাবে এই 18,750-এর, এটা একটু আমাদের দেখায় দেন। ঠিক আছে, কোন ভাই কত টাকা পাবে? দেখেন, কিছুক্ষণ আগে এই টাইপের একটা করে আসছি না, এইটাই দেখাইছি। তো একজনের বয়স হচ্ছে 12 বছর, খেয়াল করেন, একজনের বয়স হচ্ছে 12, একজনের বয়স হচ্ছে 14। তো এর 18 বছর হইতে সময় লাগবে কত? 6 বছর। আর এর 18 বছর হইতে সময় লাগবে কত? 4 বছর না? 4 বছর। ঠিক আছে, এখন আমি ধরে নিচ্ছি যে এই যে যার বয়স 12, এর প্রিন্সিপালও হচ্ছে আমার 100 টাকা, 100 টাকা। আর যার বয়স হচ্ছে 14, এর প্রিন্সিপালও আমি ধরে নিচ্ছি কত টাকা? 100 টাকা ধরে নিচ্ছি, 100 টাকা। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, আমাকে বলতেছে যে মানে যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন এই দুই ভাইয়ের সুদাসলের পরিমাণ কি হবে? সমান হবে। তাহলে এই যে যার বয়স 12, এর 18 হইতে এখনো লাগবে 6 বছর। তো প্রতি বছরে সে 5 টাকা করে সুদ পাবে, কারণ প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা আর সুদের পরিমাণ দেওয়া হচ্ছে 5%, মানে 100 টাকায় 5 টাকা সুদ পাবে এক বছরে। তাহলে 6 বছরে সুদ পাবে কত? আপনি বলবেন যে ভাই 5-6 30 টাকা সুদ পাবে। দ্বিতীয় ভাইয়ের 18 বছর হইতে সময় লাগবে 4 বছর। তো প্রতি বছরে সুদের পরিমাণ হচ্ছে 100 টাকায় 5 টাকা, তাহলে 4 বছরে কত পাবে? আপনি বলবেন যে 20 টাকা। তাহলে প্রথম ভাইয়ের নাম দিচ্ছি আমি এ, দ্বিতীয় ভাইয়ের নাম দিচ্ছি আমি বি। তাহলে এই প্রথম ভাইয়ের সুদাসল কত? 100 আর 30 মিলে কত? আপনি বলবেন যে 130-এ। দ্বিতীয় ভাইয়ের ইয়েটা ধরে নেন যে 100 আর হচ্ছে 20 মিলে কত? 120 বি। ঠিক আছে, তাহলে এই দুইটার পরিমাণ কি হবে? সমান হবে। তো সমান হওয়ার পরে আপনি এখানে ক্যালকুলেশন করলে কত আসবে ভাই? 12:13 আসবে না? 12:13, অর্থাৎ ওই যে 18,750 টাকা এই 12:13-তে বন্টিত হবে না। তাহলে দুই ভাই মিলে এখানে কত টাকা পাচ্ছে? আপনি বলবেন 12-13 তো 25 টাকা হয়ে যায়, 25 টাকা। তাহলে এই 25-এর ভিতরে প্রথম ভাই পাবে কত? 12 টাকা। তো 25-এর ভিতরে যদি 12 পায় আর টোটাল হচ্ছে আমার 18,750, তাহলে এখানে কত পাবে? 25 7 বার, 25 7 25 হচ্ছে 175, 12 5, তাহলে 750, 75 12-তে কত হয়ে যাবে?
900 আর একটা শূন্য, তার মানে 18,750-এর মধ্যে একজন যদি 9,000 টাকা পায় তাহলে আরেকজন কত পাবে? 9,750 পাবে না? তার মানে দুই ভাইয়ের প্রাপ্ত টাকার পরিমাণ 9,000 আর হচ্ছে 9,750। বোঝা গেছে? আপনি সেকেন্ডটাও বের করতে পারেন, এটারটাও বের করতে পারেন, যে টোটাল 25 আর একজন পাবে 13 গুণন হচ্ছে 18,750। এখানে 750 বার যাবে, এই দুইটা গুণ করে দিলে এই যে 9,750 চলে আসে। বোঝা গেছে ভাই বিষয়টা? পরেরটাতে যান, 90 নাম্বার, খুব মজার একটা ম্যাথ। দেখেন 90 কি বলা হচ্ছে, যে এ সার্টেন সাম অফ মানি ইজ ইনভেস্টেড অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 5% পার annum অ্যান্ড এ সেকেন্ড সাম টোয়াইস অ্যাজ লার্জ অ্যাজ দ্য ফার্স্ট ইজ ইনভেস্টেড অ্যাট 5.5% পার annum। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি 5% হার সুদে বিনিয়োগ করছেন, আর দ্বিতীয়তে কিছু অংশ টাকা আপনি 5.5% হারে বিনিয়োগ করছেন, কিন্তু প্রথম অংশে যা বিনিয়োগ করছেন দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ হচ্ছে প্রথম অংশের দ্বিগুণ। দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ হবে প্রথম অংশের দ্বিগুণ। এখন আমাদেরকে বলতেছে যে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্নড ফ্রম দ্য টু ইনভেস্টমেন্টস টুগেদার ইজ টাকা 1,000 পার ইয়ার। বলতেছে যে বছরে এই দুইটা বিনিয়োগ থেকে আপনি 1,000 টাকা সুদ পাবেন, অ্যান্ড দ্য ইন্টারেস্ট ইজ উইথড্র এভরি ইয়ার, আপনি প্রতি বছর ইন্টারেস্ট উঠায় নেবেন। দ্য সেকেন্ড সাম ইনভেস্টেড ইজ, দ্বিতীয় অংশে আপনি কত টাকা বিনিয়োগ করছেন, দ্বিতীয় অংশে আপনি কত টাকা বিনিয়োগ করছেন এটা জিজ্ঞাসা করছে। সিম্পল হিসাব ভাই, আমি ধরেই নিচ্ছি যে আমি প্রথম অংশে আমি বিনিয়োগ করছি 100 টাকা, ঠিক আছে? দ্বিতীয় অংশে আমি বিনিয়োগ করছি প্রথম অংশের দ্বিগুণ। প্রশ্ন তো তাই বলছে যে দ্বিতীয় অংশে প্রথম অংশের দ্বিগুণ বিনিয়োগ করবেন, তাহলে এখানে 100 টাকা বিনিয়োগ করলে এখানে 200 টাকা বিনিয়োগ করছি, ঠিক আছে? এখানে রেট পার্সেন্ট আমার কত? 5%। আর এখানে আমার রেট পার্সেন্ট কত? প্রশ্নে বলতে দিচ্ছে যে 5.5%। তার মানে 100 টাকায় এক বছরে 5% হারে কত টাকা সুদ পাবো? 5 টাকা। আর এখানে আমি ইন্টারেস্ট কত পাবো? 200 টাকায় এক বছরে 5.5% হারে আপনি বলবেন যে 11 টাকা সুদ পাবেন, 11 টাকা সুদ পাবেন। তো প্রশ্ন তো আমাকে এটাই বলতেছে যে এই দুইটা জায়গা থেকে আপনি বছর শেষে 1,000 টাকা সুদ পান, তাহলে এই দুইটা জায়গা থেকে বছর শেষে কত টাকা সুদ পাই? 5 আর 11, 16 টাকা না? আমার এখানে যেটা 16 টাকা প্রশ্নে, সেখানে বলতেছে কত? 1,000 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ কত, তাহলে দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 200 টাকা, নিজে হচ্ছে 16। এটা ক্যালকুলেশন করেন তো। 4 এখানে কতবার যাবে? 250 বার। 4 এখানে 4 বার। 4 এখানে যাবে হচ্ছে 50 বার। 5 25 হচ্ছে 125, আর দুইটা শূন্য, এই যে 12,500 টাকা। 12,500 টাকা হচ্ছে আমার দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ। নাইনটি টুতে চলে যান। প্রশ্ন দেখেন, প্রশ্নে বলা আছে যে আপনি প্রথম অংশে কিছু টাকা বিনিয়োগ করছেন যেখানে সুদের হার 5%, আর দ্বিতীয় অংশে প্রথম অংশের দ্বিগুণ টাকা বিনিয়োগ করছেন যেখানে সুদের হার হচ্ছে 5.5%, এবং এই দুইটা বিনিয়োগ থেকে আপনি বছরে টোটাল 1,000 টাকা সুদ পাবেন। তাহলে দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ কত? ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, প্রথম অংশে ধরে নেন যে 100 টাকা বিনিয়োগ করছেন, দ্বিতীয় অংশে 200 টাকা বিনিয়োগ করছেন, তাহলে এক বছরে 5% হারে এখান থেকে কত সুদ পাবেন? আপনি অবশ্যই বলবেন যে 5 টাকা সুদ পাবো, 5 টাকা। আর দ্বিতীয় অংশে এক বছরে 5.5% হারে কত টাকা সুদ পাবেন? এই যে 5.5-এর সাথে এই 2 গুণ করলে 11 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এই দুইটা অ্যাকাউন্ট থেকে টোটাল আপনি কত টাকা সুদ পান? আপনি বলবেন যে 16 টাকা।
আমাদের এখানে 16 টাকা, প্রশ্নে সেটা কত 1000। প্রশ্নে বলতেছে যে দ্বিতীয় অংশে মূলধন কত, মানে হচ্ছে 200 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনি উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, 92 যান, 92। দেখেন 92 কি বলতেছে যে a sum of টাকা 2600 is lent out in 2 parts in such a way that the interest on one part at 10% for 5 years is equal to that on another at 9% for 6 years. The sum lent out at 10% বলতেছে যে 2600 টাকাকে আপনি দুই ভাগে ভাগ করে আপনি ধার দিছেন, এবং একটা দিছেন হচ্ছে 10% হারে 5 বছরের জন্য, আরেকটা দিচ্ছেন হচ্ছে 9% হারে 6 বছরের জন্য। এখন বলা হচ্ছে যে এই দুইটা থেকে আপনি যে পরিমাণ ইন্টারেস্ট পাবেন বা সুদ পাবেন, এই দুইটার পরিমাণে কি হবে, সমান হবে। অর্থাৎ 2600 টাকার একটা অংশ আপনি 10% হারে 5 বছরের জন্য দিচ্ছেন, সেখান থেকে যেই টাকাটা সুদ পাবেন ঠিক সম পরিমাণ টাকা সুদ পাবেন দ্বিতীয় অংশটা, যেটা আপনি 9% হারে 6 বছরের জন্য দিচ্ছেন। ঠিক আছে, তো বলতেছে যে তাহলে আপনি 10% হারে কত টাকা সুদ দিয়ে, মানে কত টাকা দিছিলেন, 10% হারে আপনি কত টাকা ধার দিছেন, কিছুক্ষণ আগেই করে আসছি এগুলা। ঠিক আছে, তাহলে আপনি শুধু দেখবেন যে আপনি তো জানেন না যে আপনি 10% হারে কত টাকা দিছেন, আবার 9% হারে কত টাকা দিছেন আপনি জানেন না। আপনি ধরে নেন যে 10% হারে এ টাকা দিছেন, 9% হারে বি টাকা দিছেন। এই এ আর বি, এই এ আর বি দুইটা মিলেই তো হচ্ছে আপনার 2600 টাকা, তাই নয় কি? দুইটা মিলে হচ্ছে আপনার 2600 টাকা। তাহলে আপনি এই যে এ টাকা 10% হারে দিলেন কয় বছরের জন্য, 5 বছরের জন্য দিলেন, 5 বছরের জন্য দিলেন। তো এখান থেকে সুদের পরিমাণ আর এই যে বি টাকা 9% হারে এটা দিলেন কয় বছরের জন্য, 6 বছরের জন্য। এই সুদের পরিমাণ আর এই সুদের পরিমাণ কি হবে, সমান হবে। তাহলে এই শূন্য কেটে দেন, আর যায় না তো। এখানে কি কোথাও ভুল বললাম? 10% হার না, 5 বছর। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 5a/10 ইজ ইকুয়াল টু 6 নং 54b/100। 0 কেটে দেন, 5 আর 10 গুণ হয়ে কত হয়ে যাবে, 50a ইজ ইকুয়াল টু 54b। তাহলে a অনুপাত b সমান সমান কত, এই যে 54/50, এটাকে আরেকটু ছোট করে লেখা যায়, 2 দিয়ে ভাগ করে দিলে 57, 2 দিয়ে ভাগ করে দিলে 25। তো কিছুক্ষণ আগে বলছি এ আর বি দুইটা মিলে হচ্ছে 2600 টাকা, আর এখানে এ আর বি দুইটা মিলে কত, 52 টাকা। তাহলে আমাদের এখানে যেটা 52 টাকা, প্রশ্নে সেটাই হচ্ছে 2600 টাকা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 10% হারে আপনি মূলত কত টাকা সুদ দিয়েছিলেন বা ধার দিয়েছিলেন। তো 10% হারে আপনি এ টাকা দিয়েছিলেন, এই এর পরিমাণ কত, 27। তাহলে এই যে গুণন 27 ডিভাইডেড হচ্ছে 52, 13 এখানে 4 বার, 13 এখানে যাবে 200 বার, 4 এখানে যাবে 50 বার, 50 বিজে 1000, আর 7×50 কত, 350, তার মানে হচ্ছে 1350 টাকা। 1350 টাকা আপনি 10% হারে সুদ দিচ্ছেন। বোঝা গেছে ভাই? পরেরটাতে যান, 93। এগুলো একবার বুঝতে পারলে এভাবে বিস্তারিত করতে হয় না, ওই যে ওইভাবে করে দিবেন যে 50a ইজ ইকুয়াল টু 54b, এখান থেকে শুরু হবে, যদি আপনি পুরো বিষয়টা বুঝতে পারেন একবার। দেখেন এখানে বলা হচ্ছে যে a sum of টাকা 1550 was lent partly at 5% and partly at 8% per annum, simple interest. The total interest received after 3 years was টাকা 300. The ratio of the money lent at 5% to that lent at 8%. বলতেছে যে 1550 টাকাকে আপনি দুই অংশে ভাগ করে একটা অংশ 5% হার সরল সুদে দিয়েছেন, আর একটা অংশ 8% হার সরল সুদে ধার দিয়েছেন। তো বলতেছে যে এই দুইটা থেকেই আপনি 3 বছরে টোটাল 300 টাকা সুদ পান,
তো জিজ্ঞাসা করছে যে 5% হারে যত টাকা সুদ দিচ্ছেন আর 8% হারে যত টাকা সুদ দিচ্ছেন এই দুইটার অনুপাত কত, এটা একটু বের করে দেখান। দেখেন আপনি অনেকভাবে করতে পারেন, বাট এই ধরনের প্রশ্নে 1 বছরে কত হয় এটা ধরে করলে হিসাবটা একটু সহজ হবে, কারণ সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। আপনি 1550 টাকার একটা অংশকে 5% হারে সুদের উপর দিচ্ছেন, আর একটা অংশকে 8% হারে সুদের উপর দিচ্ছেন, ঠিক আছে। এখন ওভারঅল সুদের হারটা কত, ওভারঅল কত, তখন আপনি বলবেন যে ভাই 1550 টাকা ধার দিয়ে আমি 3 বছরে 300 টাকা সুদ পাই। 3 বছরে কত সুদ পান, 300 টাকা সুদ পান। আর এখানে যে 5% আর 8% দেওয়া আছে এইগুলো হইতেছে আপনার 1 বছরের সুদ। আপনি চাইলে এগুলাকে 3 বছরে কনভার্ট করে ফেলতে পারেন, চাইলেই 5 আর 8কে 3 বছরে কনভার্ট করে ফেলতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে সব থেকে সহজ হচ্ছে এটা, যে 300 টাকা সুদ যদি আমি 3 বছরে পাই তাহলে 1 বছরে আমি কত পাবো, আপনি বলবেন যে 100 টাকা সুদ পাওয়া যাবে। 1 বছরে 100 টাকা সুদ পাওয়া যাবে। কোন টাকার উপরে সুদ পাবেন, এই যে 1550-এর উপরে 100 টাকা সুদ পাবেন 1 বছরে। তাহলে গড়ে কত পার্সেন্ট সুদ পাচ্ছেন, গড়ে কত, আপনি বলবেন যে 0 কেটে দেন, 5 এখানে 2 বার, 5 এখানে 31 বার, তাহলে 100 দোকানে হচ্ছে কত, এই যে 200, নিচে কত, এই যে 31। তার মানে এই দুইটা অ্যাকাউন্ট থেকে প্রতি বছরে গড়ে আপনার সুদের পরিমাণটা কত হবে, 200/31%। এই ধরনের ক্যালকুলেশন আমরা করে আসছি। আমরা এখানে কি করব, 31কে উঠাবো। 31কে উঠানোর জন্য এটার সাথে যদি 31 দিয়ে গুণ করে দেই তাহলে এখানে পাবো 155, এখানে পাবো কত, 31 আর 8, তাহলে 8 এর 4, 3 8 24, 248। আর এখানে 31 গুণ করে দিলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন 248 থেকে 200 বাদ দিলে কত পাওয়া যাবে, 48 পাওয়া যাবে। আর এখানে কত পাওয়া যাবে, 155, আর ওইদিকে হচ্ছে আপনার 45। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এই যে 3 16 48, এই যে 3 15 45। তো ধরে নেন যে এখানে আপনি x টাকা ধার দিছেন, এখানে আপনি y টাকা ধার দিছেন। তো এই দুইটা সুদের পরিমাণই তো আপনাকে বের করতে বলছে, কারণ এই x আর y এই দুইটা মিলেই হচ্ছে আপনার কত ছিল, 1050 না 1550 ছিল। এই দুইটা মিলে কত, 1550। তো এই দুইটার বিনিয়োগ মানে অনুপাতটা কত সেটা জানতে চাইছে, যে এই 1550 টাকা কত কত অনুপাতে আপনি ধার দিচ্ছেন সেটা বের করেন। তো এখানে ধরে নিয়েছি যে আমি এক্স আর হচ্ছে ওয়াই অনুপাতে দিছি, তো এক্স আর ওয়াই এর অনুপাতটাই হচ্ছে আমার এখানে 16:15, ঠিক আছে। এক্স আর ওয়াই এর অনুপাতটাই কত, 16:15। ছিয়ানব্বই যান, 96। দেখেন 96-এ কি বলা হচ্ছে যে ডেভিড ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট ইন 3 ডিফারেন্ট স্কিমস A, B and C with the rate of interest 10%, 12% and 15% per annum respectively. If the total interest accrued in 1 year was টাকা 3200 and the amount invested in scheme C was 150% of the amount invested in scheme A and 240% of the amount invested in scheme B, what was the amount invested in scheme B? বলা হচ্ছে যে ডেভিড নামের একটা মানুষ 3টা আলাদা আলাদা অ্যাকাউন্টে কিছু টাকা বিনিয়োগ করে এবং সেখান থেকে সে সুদ পাওয়ার যে হারটা সেটা হচ্ছে আপনার 10%, 12% এবং 15% করে, এবং বছর শেষে যদি সে 3200 টাকা সুদ পায় এবং তার বিনিয়োগের পরিমাণটা এখানে বলা হচ্ছে, বিনিয়োগের পরিমাণটা কি বলতেছে একটু খেয়াল করে দেখেন। প্রথমে আপনার এর সাথে সির তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে যে এ যত টাকা বিনিয়োগ করবে সি করবে তার 150%, সি করবে তার কত টাকা, 150% টাকা বিনিয়োগ করবে, ঠিক আছে। তাহলে এ যদি 100 টাকা বিনিয়োগ করে, এ যদি 100 টাকা বিনিয়োগ করে তাহলে সি করবে কত, এর 150%, মানে 100 150% কত, 150, ঠিক আছে। এরপরে দেখেন সির সাথে বির তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে যে বি যত টাকা বিনিয়োগ করবে, ঠিক আছে, বি যত টাকা বিনিয়োগ করবে সি করবে তার 240% টাকা।
তাহলে বি কত টাকা বিনিয়োগ করে জানি না, আমি ধরে নিচ্ছি যে বি যদি 100 টাকা বিনিয়োগ করে তাহলে সি করবে কত, এই যে 240 টাকা বিনিয়োগ করবে। তো এগুলোকে আমরা একটু ছোট করে 50 দিয়ে ভাগ করে দিলে এটা 2 হয়ে যায়, এটা হয়ে যাবে 3, 20 দিয়ে ভাগ করে দিলে এটা 12 হয়ে যায়, এটা হয়ে যাবে কত 5। তো এখান থেকে চাইলে আমরা এই তিনটার ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে পারি, এগুলো আমরা করে আসছি। প্রথম কে আছে, এ আছে, তার মানে 12 দুগুণ 24, শেষে কে আছে, বি আছে, 3 5 15। তাহলে এইটা যদি 3 গুণ হয়ে যায়, এইটাও 3 গুণ হয়ে কত হয়ে যাবে, 36 হবে। তো এগুলোকে আরেকটু ছোট করা যায় না, এসিবি কে আরেকটু ছোট করতে পারি না, 3 দিয়ে ভাগ করে দিলে 3 8 24, 3 12 36, 3 5 15। তার মানে এই যে এর বিনিয়োগের পরিমাণ হচ্ছে 8 টাকা, বির বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5 টাকা, সির বিনিয়োগের পরিমাণ হচ্ছে 12 টাকা। 12 টাকা, এই তো কথা। এগুলো তো আমার বিনিয়োগের পরিমাণ বের হয়েছে। এখন প্রশ্ন আমাকে বলতেছে যে এ এখান থেকে 10% হারে সুদ পাবে, বি এখান থেকে 12% হারে সুদ পাবে, সি এখান থেকে 15% হারে সুদ পাবে, এবং এই তিনজনের টোটাল সুদের পরিমাণ অর্থাৎ এ বি সি, এই তিনজনের টোটাল সুদের পরিমাণ হবে কত, 3200 টাকা। এখন আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন ভাই, আমি যদি এখানে 8-এর 10%, 5-এর 12% আর 12-র 15% বের করতে চাই, দশমিক আসবে না, দশমিক আসবে। সো আমি কি করব, দশমিকটাকে ইগনোর করার চেষ্টা করব। কিভাবে, এই সংখ্যাগুলোকে একটু বড় করে দিই। যদি 10 দিয়ে গুণ করে দিই, এখানে 80 হবে, এখানে 50 হবে, এখানে 120 হবে। এখন দেখেন 80-র 10% কত, 8 টাকা, তার মানে 8 টাকা সুদ পাবে। 50-এর 12% কত, 50 দুগুণে 100, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে এই যে 6 টাকা সুদ পাবে। 120-এর 15% কত, 20 6 20 5 3 5 15, তার মানে হচ্ছে এই যে 18 টাকা সুদ পাবে, তাই না? তাহলে এই যে এ বি সি তিনজন মিলে টোটাল কত টাকা সুদ পাচ্ছে, 8 6 14, 14 18 কত 32। তাহলে তিনজন মিলে টোটাল সুদ আমাদের এখানে পাচ্ছে 32 টাকা। প্রশ্নে সেটাই কত, এই যে 3200 টাকা। তাহলে এক পার্ট কত, 100 টাকা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই বি কত টাকা বিনিয়োগ করে সেটা দেখাও। তাহলে বির বিনিয়োগের পরিমাণ কত, এখানে 50 না, 50 না, তাহলে 50 সমান সমান কত হবে ভাই, 50 আর 100 গুণ করে দিলে এই যে 5000 টাকা চলে আসে। এটাই উত্তর। সাতানব্বই যান, পরেরটাই। দেখেন 97 বলা হচ্ছে যে a sum of টাকা 1440 is lent out in 3 parts in such a way that the interest on first part at 2% for 3 years, second part at 3% for 4 years, and third part at 4% for 5 years are equal. Then the difference between the largest and the smallest sum is. বলতেছে যে ভাই 1440 টাকা তিনটা অংশে ভাগ করে আপনি ধার দিবেন। তো বলতেছে যে প্রথম অংশটা 2% হার সুদে 3 বছরের জন্য, দ্বিতীয় অংশটা 3% হারে 4 বছরের জন্য, আর তৃতীয় অংশটা 4% হারে 5 বছরের জন্য ধার দিবেন, এবং এখান থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কি হবে, সমান হবে। এগুলোর থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কি হবে, সমান হবে। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বড় আর ছোট অংশের পার্থক্যটা কত, সবচেয়ে বড় অংশ আর ছোট অংশের বিনিয়োগের পার্থক্যটা কত। ভাই খেয়াল করেন, এই যে 1440 টাকা, এটা তিনটা অংশে ভাগ করে আমি ইনভেস্ট করব। তাহলে ধরে নিলাম এ অংশ, বি অংশ আর সি অংশে ভাগ করে দিব। এ অংশ, বি অংশ আর সি অংশে ভাগ করে দিব, এবং বলেই দিচ্ছে আমাকে যে এই তিনটা অংশ থেকে আপনি যে সুদ পাবেন এগুলো সমান হবে, এগুলো কি হবে, সমান হবে। তার মানে এই যে প্রথমে হচ্ছে আমার এ অংশ, এখান থেকে 2% হার সুদে 3 বছর সমান সমান বি টাকা আপনার 3% হার সুদে 4 বছর সমান সমান সি টাকা 4% হার সুদে, সি টাকা 4% হার সুদে কয় বছর, 5 বছর, 5 বছর, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি আপনার কি হয়ে যাবে, এই যে 3 দুগুণ 6a ডিভাইডেড 100, 3 4 12b ডিভাইডেড 100, 4 5 20c ডিভাইডেড 100। এখানে আলটিমেটলি যদি আপনি
100 দিয়ে ভাগ করে দেন, তাহলে নিচের 100 এমনিতেই ক্যান্সেল আউট হয়ে যাবে ভাই। ঠিক আছে, নিচের 100 এমনিতেই ক্যান্সেল আউট হয়ে যাবে। অথবা আপনি কি করেন, মানে ভাগ মানে কি, আপনি যদি, আমি কি বলছি যে আপনি ভগ্নাংশ কিভাবে উঠাবেন, লসাগু করেই তো উঠাবেন। সো এখানে যদি লসাগু করে 100ই তো আপনি পাবেন, সবগুলো ফ্র্যাকশনের ডিনোমিনেটর কত 100, তো 100 দিয়ে গুণ করে দিলে সবগুলো উঠে যাবেন 100। তাহলে এখানে 100 কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তার মানে এগুলো এমনিতে আমার কি হয়ে যাবে, উঠে যাবে। তো এখান থেকে মূলত বের করতে হবে যে এই এ বি সি এই তিনটার বিনিয়োগের পরিমাণটা কত। তো এটা বের করতে পারবো না, এগুলো শিখাইছি না। এরটা বের করার জন্য এই দুইটাকে গুণ করে দিবেন, তাহলে 12 দোকানে কত 24 আর একটা শূন্য। বিটটা বের করার জন্য 6 আর 20 গুণ করে দেন, এই যে 120। সিটটা বের করার জন্য 6 আর 12 গুণ করে দেন, 6 12 72। তা আমরা যদি 24 দিয়ে ভাগ করে দেই, এখানে পাবো 10, এখানে পাবো 5, এখানে পাবো কত 3। অর্থাৎ এই যে এ বি সি তিনজন মিলে কত 1440, আর এখানে এ বি সি তিনজন মিলে কত 10 5 15, 15 আর 3 18। আমাদের এখানে যেটা 18, প্রশ্নে সেটা কত 1440। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে সবচেয়ে বড় বিনিয়োগ আর সবচেয়ে ছোট বিনিয়োগ এই দুইটার পার্থক্য কত সেটা বের করেন। সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট বিনিয়োগের পার্থক্য, তো 10 আর 3 এর পার্থক্য কত 7 না 7। তাহলে 18 পার্ট 1440 হলে 7 পার্ট কত হবে 18, এটার ভিতরে যাবে হচ্ছে 80 বার, 80 আর সাথে কত হয়ে যায় এই যে 560। তার মানে সবচেয়ে বড় আর হচ্ছে ছোট বিনিয়োগের পরিমাণ বা পার্থক্য হচ্ছে 560 টাকা। নিরানব্বই জন 99। দেখেন এখানে বলা হচ্ছে যে ডিভাইড টাকা 2379 into 3 parts so that their amounts after 2, 3, 4 years respectively may be equal. The rate of interest being 5% per annum at simple interest, the first part is. এখানে খেয়াল করেন বলা হচ্ছে যে 2379 টাকা তিনটা অংশে ভাগ করে দিতে হবে, যেখানে তাদের অ্যামাউন্টের পরিমাণ 2, 3, 4 বছর পর কি হবে সমান হবে। এখানে কিন্তু সুদের পরিমাণ সমান হবে এটা বলে নাই, বলতেছে যে অ্যামাউন্ট সমান হবে। আর অ্যামাউন্ট মানে আমরা কি জানি যে সুদাসল, সুদাসল সমান হবে। সুদের হার দেওয়া আছে 5% করে। আমাকে জিজ্ঞাসা করছে যে দ্য ফার্স্ট পার্ট ইজ, প্রথম অংশটার মানটা কত হবে, প্রথম অংশটার মানটা কত। ভাই সেম হিসাব, সেম হিসাব যে এই যে 2379 টাকা ধরে নিচ্ছি এ বি সি এই 3 ভাগে ভাগ করবেন, 3 ভাগে ভাগ করবেন। আর অ্যামাউন্ট মানে আমরা সবাই জানি যে প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট। ঠিক আছে, তো এখানে আমাকে বলতেছে যে 5% হার সুদ, আর প্রথম অংশ হচ্ছে 2 বছরের জন্য। প্রথম অংশ হচ্ছে 2 বছরের জন্য। প্রথম অংশ যদি 2 বছরের জন্য হয় তাহলে 5% মানে কি 1 বছরে 5 টাকা, 2 বছরে কত টাকা 5 দুগুণে 10 টাকা। তার মানে 110 এ ইকুয়াল টু, আবার দ্বিতীয় অংশটা কত 3 বছরের জন্য। 1 বছরে 5 টাকা হলে 3 বছরে কত টাকা 15 টাকা। তার মানে হচ্ছে 115 বি ইজ ইকুয়াল টু, তৃতীয়টা হচ্ছে আপনার 4 বছরের জন্য। 1 বছরে 5 টাকা, 4 বছরে 20 টাকা, তার মানে কত 120 সি। বলতেছে যে প্রত্যেকটার অ্যামাউন্ট সমান, সুদাসল সমান, এই জন্য 110, 115, 120। তো আমরা চাইলে এই সংখ্যাগুলোকে একটু ছোট করতে পারি না। আমরা 5 দিয়ে ভাগ করলে এখানে 22 এ হয়ে যায়, এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 23 বি, এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 24 সি। তো এখান থেকে আমরা এ বি সি বের করতে পারবো না, বের করতে পারবো না। কিছুক্ষণ আগেই দেখাইছি যে আমরা যখন এরটাকে বের করব তখন কি করতে হচ্ছে আমাদের 23 আর 24 গুণ করে দিতে হবে, অর্থাৎ বি আর সি গুণ করে দিতে হবে। তো 23 আর 24 গুণ করে দিলে আমরা এখানে পাবো কত 552 পাবো। তারপরে দেখেন বিটটা বের করার জন্য 22 আর 24কে আমাকে গুণ করে দিতে হবে, তাহলে কত পাবো এই যে 528 পাবো। সিটটা বের করার জন্য 22 এর সাথে আমাদেরকে 23 গুণ করে দিতে হবে, তাহলে আমরা কত পাবো 506 টাকা পাবো। তো আমরা তো জানি যে 3 জন মিলে কত পাচ্ছে 2379, এখানে 3 জন মিলে কত পাচ্ছে 506 যোগ 528 যোগ 552, এখানে পাচ্ছে 1586।
এখানে যেটা 1586, প্রশ্নে সেটা কত 2379। আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? দ্য ফার্স্ট পার্ট ইজ হোয়াট? ফার্স্ট পার্ট মানে হচ্ছে যে 552 কত, গুণন হচ্ছে 552, নিচে কত 1586, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2379 গুণন 552 ভাগ হচ্ছে 1586, এটা ক্যালকুলেশন করলে আমরা 828 টাকা পাবো। এই ক্যালকুলেশনটাই হচ্ছে এখানে একটা চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে? তাছাড়া মানে মেথডটা সহজ। 828 টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একশো এক নম্বরে যান। দেখেন 101-এ কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট টু বি রিসিভড আফটার 2 years 6 months at the rate of 5% per annum of simple interest on a sum of টাকা 32,000। এখানে বলা হচ্ছে যে 3200 টাকা 5% হার সরল সুদে 2.5 বছরে সুদ আসল সহ কত হবে? ঠিক আছে, 3200 টাকা 5% হার সরল সুদে 2.5 বছরে সুদে আসলে কত হবে? খুব সহজ হিসাব। সুদে আসল মানে কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো এখানে প্রিন্সিপাল হচ্ছে 3200 টাকা, ইন্টারেস্ট কত? এই যে 3200 আপনার কত পার্সেন্ট হার? 5% হার। 5% হারে 2.5 বছর, 2.5 বছর মানে হচ্ছে 5/2 বছর। এই যে 5/2 ক্যালকুলেশন করেন, এই শূন্য কেটে দেন, তাহলে কত হচ্ছে? 3200 প্লাস 2, এখানে 16 বার যাবে, 5 16 80, 80 পাশে কত হয়ে যায়? 400। তার মানে 2.5 বছরে 5% হার সরল সুদে 3200 টাকা, সুদে আসলে হবে এই যে 3600 টাকা। বোধহয় আসানুল্লাহ সময় আসছিল, ঠিক আছে? এখন দিবে না, দিলে ক্যালকুলেশনটা করতে হবে, অন্য কোনো বুদ্ধি নেই। এই ধরনের ক্যালকুলেশনের একটা সহজ একটা উপায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিজিটাল সাম, ওটা আমি দেখাবো কোনো সময়, বাট ওইটা শুধুমাত্র প্রিলিমিনারির জন্য ইফেক্টিভ এবং ওইটাও কিছুটা টাইম কনজিউমিং, ঠিক আছে? একশো চারে চলে যান, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। আপনি বুঝতে পারলে, আপনি যদি বিষয়গুলো ভাবতে শেখেন, অন্যদের চেয়ে একটু আলাদাভাবে ভাবতে শেখেন, তাহলে 104 খুব ইজিলি সমাধান করা যাবে। ক্যালকুলেশনের এমন কিছু বিষয় আছে, আপনি বিভিন্ন জায়গায় ক্যালকুলেশনের যেই মানে যারাই ক্লাস নেই, ফ্রি ক্লাসে আপনি দেখবেন যে বিভিন্ন গ্রুপে, আমি কারোর দুর্নাম করতেছি না, তারা গদ বাঁধা শুধু একটা জিনিসই আপনাকে শিখাবে যে স্কোয়ার রুট কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয় খুব দ্রুত। এগুলোও কার্যকর, আমি বলতেছি না যে অকার্যকর, অবশ্যই কার্যকর। বা কিউব কিভাবে করতে হয়। বাট এই যে আমরা আজকে 20টা ক্লাস করতেছি, প্রায় এতগুলো মেজর অধ্যায়গুলো আমরা করে আসলাম, আপনাকে কয়টা ক্যালকুলেশন করতে হয়েছে? ওই কিউবের ক্যালকুলেশন করতে হয়েছে, স্কোয়ারের ক্যালকুলেশন করতে হয়েছে, গুণ যোগ ভাগ এগুলো তো আমাদের করতেই হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আপনি 100টা উপায় পাবেন। ফার্স্ট ক্যালকুলেশনের 100টা উপায় পাবেন। 2 ডিজিটের সংখ্যার গুণ করার 100 রকম উপায় আছে, একজন এক একটা দেখাচ্ছে, ঠিক আছে? এবং এইগুলো আলটিমেটলি পরীক্ষার হলে তেমন কোনো কাজে দেয় না, কারণ পরীক্ষার হলে আমরা সহজ একটা জিনিসও করে ফেলি, মানে ভুল করে ফেলি, অথবা একদম শিওর হওয়ার জন্য, ভুল না হওয়ার জন্য ওই ক্যালকুলেশনটা আমরা আবার করি, ঠিক আছে? বাট এইগুলা কিছুই করতে হবে না। ওইটা মানে ওই ডিজিটাল সাম করলে, অর্থাৎ ডিজিট সাম করলে খুব সুন্দর একটা ভেদিক ম্যাথের একটা আছে, বাট ওইটার আগে ওইটার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আলোচনা করতে হবে।
সো ওইটা যদি আলোচনা করি তখন আপনার বিষয়টা বুঝতে সুবিধা হবে যে আলটিমেটলি এই যে আমরা ধরেন যে কিছুক্ষণ আগে যেটা মানে অনেক বড় একটা ক্যালকুলেশন, এটা কিভাবে করব, এটা তো পরীক্ষার হলে বসে থেকে করা খুব কঠিন, ক্যালকুলেটর নাই, সময় লাগবে, কিন্তু জাস্ট আপনি ডিজিটগুলা যোগ করে 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 আপনি আনসার বের করে ফেলতে পারবেন যে কোনটা আনসার হবে। ঠিক আছে, ডিজিটগুলো যোগ করে আপনি বলে দিতে পারবেন যে আনসার কোনটা হবে, অপশনের কোনটা আনসার হবে। এবং এইটার জন্য আমি বলবো না যে আপনাকে যোগ বিয়োগে আপনি, আমরা সবচেয়ে ভালো ক্যালকুলেশনে সবচেয়ে ভালো কোন পর্যন্ত বলেন তো, 1 থেকে 9 পর্যন্ত, মানে সিঙ্গেল ডিজিটে যেটা 1 থেকে 9 পর্যন্ত। আপনাকে যদি ধাম করে আমি জিজ্ঞাসা করি যে 1-এর সাথে 6 যোগ করলে কত হবে, আপনি ন্যানো সেকেন্ডে উত্তর দেবেন যে ভাই 7 হবে। আমি যদি আপনাকে বলি যে 1-এর সাথে 6 গুণ করলে কত হবে, আপনি ন্যানো সেকেন্ডে উত্তর দেবেন যে ভাই 6 হবে। ঠিক আছে, অর্থাৎ সিঙ্গেল ডিজিটের যে ইয়েগুলো আছে এগুলো আমরা খুব দ্রুত করতে পারি। আর ডিজিটাল সামের এই বিষয়গুলো মানে জাস্ট আপনি শিওর হবেন যে আপনার আনসারটা কোনটা, বড় বড় ক্যালকুলেশন করা বাদ দিয়ে বা ওই 2 ডিজিটের ইয়ে আসলে কিভাবে গুণ করব ভাগ করব এইগুলা বাদ দিয়ে যদি করতে চান তাহলে আপনাকে জাস্ট এই সিঙ্গেল ডিজিটের যোগ বিয়োগ গুণ একটু মানে ইয়ে হইতে হবে। আর এটা এখন পারফেক্ট হওয়ার কিছু নেই, এটা আমরা এমনিতেই পারফেক্ট। ঠিক আছে, সিঙ্গেল ডিজিট দেখলে আমরা মানে কয়েক সেকেন্ডেরও লাগে না, আমাদের ন্যানো সেকেন্ড লাগে উত্তর বলে দিতে পারি যে এটা হবে। ডিজিটাল সামের বিষয়টা হচ্ছে এরকম, এখানে একটা ঝামেলা হচ্ছে মানে নয়ের খেলা। ঠিক আছে, নয়ের খেলা, তার আগে একটু ব্যাকগ্রাউন্ডে একটু আলোচনা করলে ভালো হবে, ওইটা অন্যদিন আমি কোনো একটা দিন দেখাই দেবো। ঠিক আছে, কারণ এইটা আবার ঝামেলা হচ্ছে আমি কখনো দেখাই না এই ধরনের জিনিস, কারণ আমাদের দেশে কখনো এরকম কঠিন কোনো ক্যালকুলেশন দেয় না। ধরেন যে 20টা ম্যাথ দিলে 2টা কঠিন ক্যালকুলেশন দিল, এর বেশি দিবে না। এখন ওইটা জানার জন্য এইটা যখন আমি শিখাবো তখন নর্মাল একটা ক্যালকুলেশন যেটা ও খাতা কলমে যোগ বিয়োগ গুণ ভাগ করলে দ্রুত করতে পারবে, তখন স্টুডেন্টরা করে কি ওই প্রশ্নের দেওয়ার সংখ্যা তারপর হচ্ছে অপশনের দেওয়ার সংখ্যার এই ডিজিটগুলা যোগ করে, যোগ করতে করতে সময়টা বেশি লেগে যায়। এই জন্য আমি দিই না, কারণ একটা জিনিস আপনি যখন দেখাবেন 2-1টা অঙ্ক আমরা দেখেন, আমি যদি আপনাকে ডিজিটাল সামটা দেখাই তখন আমি এই ধরনের কঠিন ম্যাথই দেখাবো, তখন আপনি চিন্তা করবেন ওরে বাপরে কঠিন ম্যাথ ভাই এত সহজে সমাধান করতেছে, তার মানে যেগুলো সহজ একদম ক্যালকুলেশন যেগুলো সহজ সেগুলো তো এগুলো আরো সহজে প্রয়োগ করা যাবে না। ওই সহজ ম্যাথেও আপনার এই ডিজিটগুলো যোগ করা লাগবে, কঠিনগুলোতেও ডিজিট যোগ করা লাগবে, এখানেও যা সময় ব্যয় হবে ওখানেও আপনার সেম সময় ব্যয় হবে। তখন হয়ে যায় ঝামেলা যে সহজ ম্যাথ যেটা আপনার মুখস্থ আছে যে ভাই 11 দিয়ে 132কে ভাগ করলে 12 পাবো, এইটা আমার মুখস্থ আছে, এটা মুখস্থ আছে, কিন্তু তখন ওরা ডিজিট সাম করে মানে ওই ক্যালকুলেশন করতে চায়, করে ওখানে সময় নষ্ট করে। এই জন্য আমি ওই জিনিসটা শিখাই না, যে দরকার নাই। কিছু ম্যাথ থাকবে এটা আপনি দেখে বুঝতে পারবেন যে আচ্ছা আপনি আপনার শক্তিশালী দিক জানেন না, দুর্বল দিক জানেন না। এখন একটা ম্যাথ সামনে দিলে তো আপনি বলতে পারবেন যে ভাই এইটা আমার দ্বারা হবে, এটা আমার দ্বারা হবে না, এটা আপনি এমনিই বুঝতে পারতেছেন। তাইলে যেটা দেখতেছেন যে এটা আমার দ্বারা এখন সম্ভব না, স্কিপ বাদ। পরীক্ষার হলে খেলায় হচ্ছে এটা, আপনার 100টা পূরণ করার দরকার নেই। আমরা ম্যাক্সিমাম মানুষজন ব্যাংকের প্রিলিমিনারি ফেল করি কোন কারণে জানেন, আমরা 100টা পূরণ করতে যাই, 100টা। আপনার তো 100টা পূরণ করার দরকার নাই। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে একদম শিওর ছাড়া, আপনি একদম শিওর আছেন শুধুমাত্র এমসিকিউতে সেই প্রশ্নের উত্তরে আপনি দাগাবেন, তাছাড়া দাগানোর দরকার নাই। এখন কথা হচ্ছে যে ভাই আমার তো একদম শিওর 50টাও হয় না, 40টাই হয় না আমার শিওর, তাইলে আমি কি করব? যখন দেখতেছেন যে আপনার শিওর 50টাও হচ্ছে না, 40টা হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার প্রিলিমিনারি প্রিপারেশন সম্পূর্ণ হয়নি, প্রিলিমিনারি প্রিপারেশন আপনার সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, ম্যাথে আমি বলি যে ওভারঅল প্রিলিমিনারি পরীক্ষায় আপনি 75 থেকে 80টা প্রশ্ন দাগানোর চেষ্টা করবেন, এর মধ্যে মানে শিওর হবেন একবারে যে এগুলো আমি শিওর হবেই হবে, মিস নাই কোনো, এর বেশি দাগানোর দরকার নাই। তো 75টা 80টা প্রশ্ন দাগানো তো খুব কঠিন কিছু না। এবং এটা আমি স্টুডেন্টদেরকে ভাগ ভাগ করে বলে দিছি যে কোনটাতে কত, কোনটাতে কীরকম হইতে পারে। বিআইবিএম এর প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে বিআইবিএম এর প্রিলিমিনারি ফেল করা সব থেকে মানে কঠিন একটা কাজ। এখানে আপনি ম্যাথে চোখ বন্ধ করলে 12-13 পেয়ে যাবেন, ইংলিশে ব্যাংক ভোকাবুলারির আরিফুর রহমানের বই পড়লে 16-17 চোখ বন্ধ করে পাওয়া যাবে। ঠিক আছে,
বাংলা টাংলা এক একবার কঠিন হচ্ছে, যত কঠিনই হোক আপনি মিনিমাম 12-13টা তো কমন পাচ্ছেন বিগত সাল থেকে। সাধারণ জ্ঞান আইসিটি খুব কঠিন হলেও পাঁচটা পারাই যাচ্ছে, জিকে খুব কঠিন হলেও 12-13টা করে পাওয়া যাচ্ছে। এখন আপনি সবগুলো যোগ করে দেখেন যে আপনার কাট মার্কস কত লাগে, এর বেশি ঠিক করতে পারতেছেন। আর ম্যাথ আমি এই যে আপনাদেরকে বিআইবিএম এর প্রশ্নগুলো দিয়ে রাখছি সলিউশন করে, আমি জানেন আপনারা দেখছেন কিনা, দেখেন কাজে লাগবে। হয়তো হুবহু কমন পাবেন না, সেম প্যাটার্নের কমন পাবেন। তো আপনার তো দরকার সেম প্যাটার্ন, যে এটা আমি করে আসছি এই টাইপের, বাস, ঠিক আছে, হুবহু কমন পাওয়ার দরকার নাই। দেখেন 104 দেখেন, 104-এ বলা হচ্ছে যে এ সাম অফ মানি was invested for 14 years in scheme A which offered simple interest at a rate of 8% per annum. The amount received from scheme A after 14 years was then invested for 2 years in scheme B which offered compound interest compounded annually at a rate of 10% per annum. If the interest received from scheme B was taka 6,678, what was the sum invested in scheme A? বলা হচ্ছে যে ভাই আপনি কিছু টাকা স্কিম এতে 14 বছরের জন্য 8% সরল সুদে বিনিয়োগ করছেন। 14 বছর শেষে এখান থেকে যেই টাকাটা পাওয়া যাবে, কথা বুঝছেন, আপনি কিছু টাকা স্কিম এতে 14 বছরের জন্য 8% হার সরল সুদে বিনিয়োগ করছেন। 14 বছর পর এখান থেকে আপনি যেই টাকাটা পাবেন সুদে আসলে, ঠিক সেই টাকাটা যদি আপনি 10% হার সরল সুদে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ যৌগিক সুদে বিনিয়োগ করেন বা চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেন, তাহলে আপনি চক্রবৃদ্ধি সুদ কত পাবেন? 6,678 টাকা। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ দ্য সাম ইনভেস্টেড ইন স্কিম এ, স্কিম এতে আপনি কত টাকা বিনিয়োগ করেছিলেন। দেখেন এই প্রশ্নটা যদি আপনি প্রথম দিক থেকে আসতে চান, অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ডে আসতে চান, তাহলে একটু জটিল লাগবে। কারণ হচ্ছে আপনার মূলধন কত আপনি তো এটাই জানেন না, আপনার মূলধন কত এটা জানেন না, এটা হচ্ছে একটা বড় ঝামেলা। আবার মূলধনের সাথে আপনার ইন্টারেস্ট আছে, দুইটা মিলে অ্যামাউন্ট হবে, এই অ্যামাউন্টটা আপনার আবার কম্পাউন্ড ইন্টারেস্টে প্রয়োগ করা লাগবে, ঝামেলা, তাই না? আমি যদিও কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়গুলো আগামীকালকে দেখাই দিব। দেখেন যখন কম্পাউন্ড ইন্টারেস্টে আপনাকে 2 বছরের কথা বলবে, যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তখন আপনি একটা কোড ব্যবহার করবেন 2:1। 2:1 কোডটা কিভাবে আসলো? আমি যদি আপনাকে বলি যে ভাই আপনাকে আমি আসল দিলাম 1,000 টাকা, আপনাকে টাইম দিলাম হচ্ছে 2 বছর, ঠিক আছে, আপনাকে সুদের হার কথা বললাম যে 10%, তাহলে আপনি আমাকে কি বলবেন যে প্রথম বছর আর দ্বিতীয় বছর আপনি কত টাকা সুদ পাবেন? আপনি বলবেন যে 1,000 টাকার উপর 10% হারে প্রথম বছরে 100 টাকা পাবো, দ্বিতীয় বছরেও 100 টাকা পাবো। তাহলে পার্থক্য কোথায় হচ্ছে? পার্থক্য হচ্ছে এই যে প্রথম বছরে এই 100 টাকার উপরে আপনি আবার 10% হারে এখানে আপনি আবার 10 টাকা সুদ পাবেন না, 10 টাকা সুদ পাবেন। এইরকম ভাবেই তো হচ্ছে, তাই না কি বিষয়টা? তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এখানে আমার মুছে দিলাম কেন, 100 টাকা 100 টাকা, আর এই 100 আবার হচ্ছে আপনার 10%, এই যে 10 টাকা, এই সুদটা আমি পাবো, তাই না? এখন কাহিনী হচ্ছে এই যে 100 আর এই যে 100 কয়বার আছে ভাই? ঠিক আছে, এই যে 100 এই যে 100 কয়বার আছে? 100 কয়বার আছে? আপনি বলবেন 2 বার। এই 2 বার 100 আছে বিধায় এখানে 2। এখানে 10 কয়বার আছে? 10 কয়বার আছে? আপনি বলবেন যে এই যে 10 আছে একবার, 10 আছে একবার। তো 10 একবার আছে, তার মানে এই যে এখানে 10-এর কারণে একটা 1, তাহলে যেটা যতবার আছে, যেমন 100 আছে 2 বার, এই 100-কে কি লিখবো? এই 2-এর নিচে লিখে দেব, 2-এর নিচে লিখে দেব। 10 আছে কয়বার? একবার, এই 10-কে 1-এর নিচে লিখে দেব, লিখে এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব, তাহলে 2 আর 100 গুণ করলে 200 হবে, 1 আর 10 গুণ করলে এই যে 10 হবে। তার মানে 2 বছরে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবেন? 210 পাবেন। 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট করলে কত পাবেন? 210 পাবেন না? সো এরকম 2 বছরের জন্য আছে, 3 বছরের জন্য আছে, 4 বছরের জন্য আছে, ঠিক আছে?
এই কোডগুলো 2, 3, 4 বছরের জন্য আছে। তো আজকে 2 বছর আসছে, 2 বছরটা দেখাই দেয়, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখাই দেব। সূত্র ছাড়া করা যায়, কিন্তু যখন আপনার রেট অফ পার্সেন্টেজে আগারওয়ালের ম্যাথ করতে গেলে এইসব টেবিল প্যাসকেল ইফেক্টিভ কোনো কিছুই কাজে লাগবে না, কোনোটাই ইফেক্টিভ হবে না, তখন ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, এবং এই কোডিংও কখনো কখনো কাজে লাগবে না, তখন হয়ে যায় মেইন ঝামেলাটা। কম্পাউন্ড ইন্টারেস্ট পাটিগণিতের মধ্যে একমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এমন একটা অধ্যায়, যে অধ্যায়ের ম্যাথগুলোর জন্য 10 থেকে 12টা মেথড আছে। 10 থেকে 12টা মেথড আছে, এবং এখানে প্রত্যেকটা মেথড আপনার জানা যে বাধ্যতামূলক তা না। আমি দীর্ঘদিন থেকে যতগুলো প্রশ্ন কম্পাউন্ড ইন্টারেস্টে বাংলাদেশে আসছে, আমি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি, এখানে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কোডিং মেথড। সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কোডিং মেথড। আর প্রশ্ন একটু ঝামেলার দিলে আগারওয়ালের মতো যদি আপনার রেট অফ পার্সেন্ট 16 সমস্ত 2/3% দেয়, 14 সমস্ত 2/7% দেয়, অথবা 6.63% দেয়, ঠিক আছে, অথবা 7 সমস্ত 4/7% দেয়, এই ধরনের যদি রেট অফ পার্সেন্ট ইউজ করে, তখন আর কোডিং মেথডের কাছে লাগে না। তখন আসলে ওই যে আমরা শিখছি না পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনাল ভ্যালুতে কনভার্ট করতে হয়, তখন ওই জিনিসটা খুব কাজে লাগবে। ঠিক আছে, বাট বাংলাদেশে এখন পর্যন্ত যে ম্যাথগুলাই আসছে 2-4টা মানে ইয়ে বাদ দিয়ে সবগুলোর জন্য এরকম কোডিং মেথড হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে দ্রুত করা যায়। ঠিক আছে, আর যখন আপনাকে বলবে যে 5%, 10%, তখন আপনি যেটা বললেন না রনি দাস, যে মানে কি বলে যে ইফেক্টিভ যে ইনক্রিজ পার্সেন্ট, ওইটাতেও আপনি করতে পারবেন। সাধারণত বাংলাদেশে তো এগুলোই ব্যবহার হয়, যে 5% দেয় সুদের হার, 10% দিচ্ছে, ঠিক আছে, বা 25% দিচ্ছে, 25% দেয় না, 25% অনেক বড় সংখ্যা, 5%, 10% এগুলাই দেয়, বা 8% দেয়, তখন আপনি খুব ইজিলি করতে পারবেন। কিন্তু আমি বলতেছি যে আগারওয়ালের কথা। তো দেখেন, এখানে আমরা প্রথমে এই 104 নম্বরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্টের দিকে যাব। কম্পাউন্ড থেকে কোন দিকে যাব? সিম্পল ইন্টারেস্টের দিকে যাব, হিসাবটা সহজ হবে। এখন কথা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টে আমাকে বলছে যে 2 বছরে আমি 6,678 টাকা সুদ পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে 6,678 টাকা সুদ পাবো। আমার প্রিন্সিপাল কথা আমার জানা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে আমি এত পাচ্ছি সুদ, আমার মূলধন কত এটাই তো আমি জানি না। তো আমি ধরে নিচ্ছি ভাই, আমি ধরে নিচ্ছি যে আমার মূলধন হচ্ছে 100 টাকা। 100 টাকা, টাইম কত? 2 বছর। রেট কত? বলে দিছে যে 10%। যেই দেখছি 2 বছর, তার মানে কোট কত? 2:1। তাহলে 110% কত? এই যে 10। 110% কত? 10। তাহলে 10-এর আবার 10%, এই যে 10 লিখছি না, এই 10 লিখছি, 10-এর আবার 10% কত হবে? তো 10-এর 10% তো 1। তার মানে এই 100 টাকার 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এই যে 10 × 20 আর 1 × 1, অর্থাৎ 21 টাকা হবে। 21 টাকা হবে। তার মানে এখানে 2 বছরে আমার চক্রবৃদ্ধি সুদ আসতেছে কত? 21 টাকা। আমার এখানে যেটা 21 টাকা বলতেছি, প্রশ্নে ওরা বলতেছে যে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ পাবেন আপনি 6,678 টাকা। তাহলে 6,678 টাকা যদি আমি চক্রবৃদ্ধি সুদ পাই, আমার মূলধন কত? আপনি বলবেন যে ভাই মূলধন 100, তাহলে এই যে গুণন 100, নিচে হচ্ছে 21, ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন 6,678 ভাগ হচ্ছে 21, তার মানে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 318 বার, 318 আর 100-2 শূন্য, অর্থাৎ 31,800 টাকা। এইটা কোন টাকা বলেন তো ভাই? এই যে 31,800 টাকা, এই টাকাটা কিন্তু আমি কম্পাউন্ড ইন্টারেস্টে বিনিয়োগ করছি। এই টাকাটা হচ্ছে মূলত সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্ট, এই দুইটার যোগফল। কারণ প্রশ্নে তো বলছে যে কিছু টাকা আপনি সরল সুদে বিনিয়োগ করছিলেন, তো সেখান থেকে 14 বছর পরে সুদে আসলে যা পাবেন সেই টাকাটা আপনি কম্পাউন্ড ইন্টারেস্টে বিনিয়োগ করবেন। তো কম্পাউন্ড ইন্টারেস্টে আমি বিনিয়োগ করছি, দেখা গেল 31,800 টাকা। এই 31,800 হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্টের মূলধন আর হচ্ছে সুদের যোগফল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, যদি 31,800 আমার অ্যামাউন্ট হয়, অ্যামাউন্ট যদি আমার এই 31,800 হয়, তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি যদি মূলধন ধরি 100 টাকা, 100 টাকা, আমার টাইম বলছে যে 14 বছর,
আমার সুদের হার বলতেছে যে 8%। তাহলে এখানে আমার অ্যামাউন্ট কত আসবে? আপনি বলবেন যে 100 যোগ 100 গুণন 8% গুণন 14 বছর, 100 100 কেটে যাবে, 100 যোগ 8 14 112 সমান সমান হচ্ছে 212 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টে আমার সুদাসল কত আসতেছে? 212 টাকা। তো আমার এখানে যেটা 212 টাকা প্রশ্ন অনুযায়ী সেটাই কত? 31,800 টাকা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপনি সরল সুদে অর্থাৎ স্কিম এ তে কত টাকা বিনিয়োগ করছিলেন সেটা একটু বের করেন। তো স্কিম এ তে আপনি বিনিয়োগ করছেন কয় টাকা? 100 টাকা। তাহলে এই যে গুণন হচ্ছে 100 ডিভাইডেড 212। ঠিক আছে, তাহলে এই 31,800 ভাগ হচ্ছে 212, মানে হচ্ছে 150 বার যায় এর মধ্যে। 150 আর 100 2 শূন্য অর্থাৎ 15,000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 15,000 টাকা এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারছেন ভাই বিষয়টা? পিছন থেকে সামনে আসলে বিষয়টা সহজ লাগবে, সিম্পল থেকে কম্পাউন্ডের দিকে গেলে একটু কঠিন মনে হবে। দেখেন আজকের লাস্ট ম্যাথ করবো আমরা 106 নাম্বার, সহজই এসে 106। লাস্ট পার্টটা হচ্ছে আমরা যে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের যেই আসলটা বের করলাম। কম্পাউন্ড ইন্টারেস্ট তো আমার ছিল কত? 21 টাকা, আর আপনি আসল ধরছিলেন 100 টাকা না? কম্পাউন্ড ইন্টারেস্টের আসল ধরছিলেন 100 টাকা আর সুদ ধরছিলেন 21 টাকা। তো আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ যেটা 21 টাকা, প্রশ্নে বলতেছিল সেটা 6,678 টাকা। তাহলে 21-এর মান যদি 6,678 হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রিন্সিপাল 100-র মানটা কত? তো সেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 31,800 টাকা। তো এই 31,800টা হচ্ছে আবার সিম্পল ইন্টারেস্টের সুদ আর আসলের সমষ্টি, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের সুদ আসল। কিভাবে? কারণ ওই যে প্রশ্নে বলছে যে আপনার কাছে শুরুতে কিছু টাকা ছিল, এই টাকাটা আপনি 14 বছরের জন্য 8% হার সরল সুদে বিনিয়োগ করছেন। তো যে ওখান থেকে ওই সরল সুদে বিনিয়োগ করার থেকে যেই অ্যামাউন্টটা পাবেন, সেই অ্যামাউন্টটা আপনি আবার কম্পাউন্ড ইন্টারেস্টে বিনিয়োগ করবেন। তো এখানে আমরা যেহেতু পিছন দিক থেকে আসতেছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের মূলধন হচ্ছে 31,800। তো কম্পাউন্ড ইন্টারেস্টে এই মূলধন আমরা কোত্থেকে পাইছি? সিম্পল ইন্টারেস্টে পাইছি। তাহলে আমি ধরে নিচ্ছি ভাই যে সিম্পল ইন্টারেস্টের সময় আমার মূলধন ছিল 100 টাকা, টাইম 14 বছর, সুদের হার হচ্ছে 8%। তাহলে এখানে আমরা যদি অ্যামাউন্ট হিসাব করি, সুদাসল হিসাব করি 100 মূলধন ধরে, তাহলে আমরা দেখতে পাই যে 212 টাকা হচ্ছে আমার সুদাসল আসে। তো আমার এখানে যেটা 212 টাকা, প্রশ্ন অনুযায়ী সেটা কত? 31,800 টাকা হচ্ছে। তো 212 সমান সমান যদি 31,800 হয়, আমাকে বলছে যে শুরুতে কত বিনিয়োগ করছিলেন, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে আপনি কত টাকা বিনিয়োগ করছিলেন। তো সিম্পল ইন্টারেস্টে আমি বিনিয়োগ করছিলাম ধরে নিছি 100 টাকা। তো এই 100-র মানটা এখানে বের হয়ে গেছে আপনার 15,000 টাকা। ঠিক আছে, আসেন 106 নাম্বার আসেন। এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টেও করা যায় খুব ইজিলি, যদি আপনি পুরো বিষয়টা বুঝতে পারেন তাহলে খুব ইজিলি করা যাবে। ঠিক আছে, এই যে 6,678 100/21 গুণন 100/212। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আপনি 15,000 ভ্যালু পেয়ে যাবেন। লাস্ট ম্যাথ দেখেন 106। দেখেন 106 কি বলতেছে? The sum invested in scheme B is thrice the sum invested in scheme A. বলা হচ্ছে যে স্কিম এতে আপনি যা টাকা বিনিয়োগ করছেন স্কিম বি তে করছেন তার 3 গুণ টাকা। The investment in scheme A is made for 4 years at 8% per annum simple interest and scheme B for 2 years at 13% per annum simple interest. স্কিম এ আপনি 4 বছরের জন্য 8% হার সরল সুদে বিনিয়োগ করেন, আর স্কিম বিতে আপনি 13% হার সরল সুদে 2 বছরের জন্য আপনি বিনিয়োগ করছেন। দ্য টোটাল ইন্টারেস্ট আর্নড ফ্রম বোথ দ্য স্কিম ইজ 1,320 টাকা। বলতেছে যে দুইটা জায়গা থেকে আপনি এক বছরে 1320 টাকা সুদ পান। হাউ মাচ অ্যামাউন্ট ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম এ? তাহলে স্কিম এতে আপনি কত টাকা বিনিয়োগ করছিলেন?
স্কিম এতে আপনি কত টাকা বিনিয়োগ করছিলেন এটা জানতে চাইছে। আপনি ধরে নেন যে ভাই স্কিম এতে আপনার বিনিয়োগের পরিমাণ ছিল 100 টাকা, আর স্কিম বিতে আপনার বিনিয়োগের পরিমাণ ছিল এর 3 গুণ অর্থাৎ 300 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি ইন্টারেস্ট কত পাচ্ছেন? 100 টাকা, আপনার সুদের হার দেওয়া আছে হচ্ছে আপনার 8%, সময় দেওয়া আছে হচ্ছে আপনার 4 বছর। আর স্কিম বি থেকে আপনি ইন্টারেস্ট কত পাচ্ছেন? এই যে 300 টাকা 2 বছর 13% হচ্ছে আপনার সুদের হার। তাহলে দেখেন 100 কেটে যাবে, 4 8 কত 32 টাকা। 100 এখানে 3 বার যাবে, 3 2 6, 6 13 কত, এই যে 78 টাকা। তাহলে বলা হচ্ছে যে এখান থেকে মানে এই দুইটা অ্যাকাউন্ট থেকে স্কিম এ আর স্কিম বি এই দুইটা থেকে আপনি কত পাচ্ছেন ভাই? 1320 টাকা সুদ পাচ্ছেন। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এই দুইটা থেকে 32 48 আর 70 কত 110 টাকা পাচ্ছি। এখান থেকে দুইটা মিলে 110, প্রশ্নে বলতেছে যে 1320। আমাদের কাছে জানতে চাইছে যে স্কিম এ তে আমি কত টাকা বিনিয়োগ করছি। তো স্কিম এ তে বিনিয়োগ করছি আমি 100 টাকা। তাহলে এই যে গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 110, 0 0 কেটে দেন, 12 বার যাবে, 12 আর 100 গুণ করলে এই যে 1200 টাকা হয়। এই 1200 উত্তর। আশা করি খুব ভালো একটা ধারণা দিতে পারছে সিম্পল ইন্টারেস্টে, যে আমরা যতটা কঠিন ভাবি বা ম্যাথগুলোকে আমরা যতটা চিন্তা করি ওই রকম অতটা কঠিনও না বা ওই রকম অতটা জটিলও না। ঠিক আছে, মূল কথা কোনো বিষয় নিয়েই অনেক বেশি মানে এলোমেলো চিন্তা করা যাবে না বা জটিল করে চিন্তা করা যাবে না, তাহলে বিষয়টা জটিল লাগবে। সব কিছুকেই একদম সহজভাবে নেবেন, সহজভাবে চিন্তা করবেন, তাহলেই সহজ মনে হবে। আমরা যদি কালকে যদি আপনাদের সমস্যা না থাকে, কালকে যদি আমরা ক্লাস নেই, ধরেন যে শুক্র শনিবার কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়ে যাবে, ওইদিকে যে মঙ্গলবার বুধবার দিকে 70টা আছে, তো মঙ্গলবারে যদি আমি সিম্পলিফিকেশন ধরি, দেখি কত দূর যায়। সিম্পলিফিকেশনের ম্যাথ বীজগণিতের ওই অংশটুকু সহজ আছে, সময় লাগবে না, দেখা যাক। আপনারা এই ম্যাথগুলো কিন্তু কইরেন ভাই, ঠিক আছে? এই ম্যাথগুলো করবেন এবং নোট করবেন, যাতে করে আমি যদি সামনে কখনো আবার সেম কোর্স তো আমরা নিয়ে আসব, আপনাদের যেন আর ভর্তি না হইতে হয় যে আগের বার তো পড়ি না এবার পড়বো, এরকম যেন না করতে হয়। এমনভাবে এইবারই আপনি এমনভাবে নোট করেন বা এমনভাবে পড়েন যাতে করে সামনের কোর্সে, আগারওয়ালের কোর্সে আপনাকে এনরোল না করলেও আপনি পারেন। এইভাবে নোট করেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ।